হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। সবাই ভালো আছিস? আশা করি তোদের মন শরীর ভালো আছে। যদি মন শরীর ভালো থাকে তাহলে কিউটস একটা স্মাইল দে এবং আজকের এই সম্পূর্ণ লেকচারটা দেখ, খুব এনজয় করবি লেকচারটাই। ওকে, তো এই লেকচারটা দেখার জন্য জাস্ট কি করতে লাগবে, খাতা পেন নে, খাতা পেন নিয়ে কিউটস স্মাইল দিয়ে বসে পড়া। শুয়ে পড়িস না কেউ, হ্যাঁ তোকে বলতেছি ভালো করে বসে পড়, কারণ এটা একটা লেকচার না, ইম্পর্টেন্ট লেকচার হতে যাচ্ছে। তো ইম্পর্টেন্ট লেকচার বসে বসে দেখতে লাগে একটা ভালো স্টুডেন্টের মতো। তো চল আজকে আমরা লেকচার করব। তো আমরা কি পড়াশোনা করতেছিলাম? থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে যদি দেখিস এতদিন অবধি কি পড়াশোনা করলাম আমরা, একটা লেকচারে প্রথমে বোঝার চেষ্টা করছিলাম থার্মোডাইনামিক্স এর সিলেবাসটা কি, আমরা থার্মোডাইনামিক্স কতটা পড়াশোনা করব। ওকে, তার পরবর্তী যে লেকচার আছে সেইখানে আমরা আলোচনা করছিলাম থার্মোডাইনামিক্স পড়ার জন্য বিভিন্ন টার্ম গুলো কি করবে, হোয়াট মিনিং শিখছিলাম। ঠিক আছে, ওইখানে থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম কি জিনিস, ওয়াল কি জিনিস, থার্মোডাইনামিক সিস্টেম কি জিনিস, বাউন্ডারি কি জিনিস, কত প্রকার সমস্ত ধরনের কিছু আমরা শিখছি। অর্থাৎ থার্মোডাইনামিক্স পড়ার জন্য যতগুলো ওয়াট মিনিং জানা দরকার ছিল আমরা সবগুলো ওয়াট মিনিং কি করছি, অলরেডি শিখে নিছি। আজকে এইখান থেকে আমরা কি পড়াশোনা করব। দেখ, আমি তোদের ওইখানে যখন পড়াশোনা করাচ্ছিলাম তখন একটা জিনিস বলছিলাম, থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে আমাদের মেনলি চারটা ল আছে। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এবার জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে কি ছিল, যেখানে আমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম সম্বন্ধে আমাদের আলোচনা করছিলাম, অর্থাৎ টেম্পারেচার রিলেটেড আলোচনা করছিলাম, হ্যাঁ না? ওটাই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা টেম্পারেচারের কনসেপ্ট পাইছিলাম, টেম্পারেচারের জন্য যে ইকুইলিব্রিয়াম অবস্থা এটাকে থার্মাল ইকুইলিব্রিয়াম আমরা বলছিলাম। ওকে, এতটুকু পড়াশোনা হয়েছে। এবার আজকে আমরা কি করব, জিরোর পরবর্তীতে কি হবে, অবভিয়াসলি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হবে। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি জিনিস এটা প্রথমে বুঝে নেই, খুব সুন্দর উপায়ে পড়াশোনা করি, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর জন্য তোদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি। এইটা না, তোদের যে আশেপাশের জীবন আছে, আশেপাশের জীবনে বারবার বারবার তোরা লক্ষ্য করতেই থাকিস ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে। ওকে, তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বোঝার জন্য আমরা কি করি, একটা থার্মোডাইনামিক সিস্টেম নেই এবং সিস্টেমটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। শুরু যেটা একটু ওকে, আয় এদিকে, তুই জলের ড্রামটা নে, হ্যাঁ টিস্যু আছে, ধর, দেখিস ফেলিস না, তোর হাতে পায়ে ফেলিস না। ওকে, তো দেখ আমাদের এইখানে আমরা কি করতেছি, একটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বোঝার জন্য একটা সিম্পল এক্সপেরিমেন্ট করতেছি। এটা আমরা একটা বোতল নিছি, ঠিক আছে, বোতলের উপর একটা বেলুন দিছি। এবার এইখানে শুরুতে হাতে যেটা দেখতে পাচ্ছিস এক গামলা জল আছে, একটু উপরে দেখা, তো এক গামলা জল আছে, ঠিক আছে, গরম জল আছে, হ্যাঁ। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, দেখ আমি বোতলটাকে কি করতেছি, এখানে ডিপ করতেছি। ওকে, তোরা এইদিকে দেখছিস বেলুনটা কি হয়ে গেল, দাঁড়ায় গেল। ওকে, বেলুন দাঁড়ায় আছে, ইন্টারেস্টিং জিনিস দেখ। তো এইখানে একটা সিম্পল একটা এক্সপেরিমেন্ট, বাট এক্সপেরিমেন্টটাকে বোঝার চেষ্টা কর। আমি কি করলাম, খালি প্রসেসটা প্রথমে বোঝ, তারপর সায়েন্সটা বোঝাচ্ছি। আমি এইখানে একটা কি হয়েছে, নর্মাল একটা বেলুন সেট ছিল, বেলুনটা শোয়া অবস্থায় ছিল, এখানের ভিতরে কি আছে, একটা বোতল রাখছি। বোতলটাকে কি করছি, হাই টেম্পারেচারের জলের ভিতরে, হিটের জলের ভিতরে আমি দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে সে বোতলটা কি হচ্ছে, দেখ বেলুনটা ফুলতেছে। এই দেখ, তোরা যদি দেখিস ক্যামেরায় হয়তো ভালো করে বুঝতে পারবি না, অরিজিনালি বোঝা যাইতেছে বেলুনটা ফুলতেছে, দেখছিস যে অরিজিনালি বেলুনটা অনেকটা 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 কি হচ্ছে, ফুলতেছে। ওকে, চল এইটা জিনিস বোঝাই। থ্যাংক ইউ। এই যে জিনিসটা দেখলি না, ছোট্ট একটা কিউটসা জিনিস, এটাই হচ্ছে থার্মোডাইনামিক্স ফার্স্ট ল। তো থার্মোডাইনামিক্স ফার্স্ট ল কি বললো, থার্মোডাইনামিক্স ফার্স্ট ল বললো, দেখ দেখ এটা আবার শুয়ে পড়ছে, ঠিক আছে। ওকে, সিম্পল জিনিস, এখন হচ্ছে ওর টেম্পারেচার কমে গেছে, অভ্যন্তরীণ শক্তি চলে গেছে। এটাকে যদি আবার আমি যদি গরম জলের মধ্যে দিই, আবার হচ্ছে ও আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। এবার শোন, এটাকে একটু বোঝার চেষ্টা করি, সিম্পল জিনিস। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা বললো, মানে এই এই এক্সপেরিমেন্টটাই আমরা করি, এক্সপেরিমেন্টটাই বোঝার চেষ্টা করি। তাহলে এটা কি আছে, আমাদের হচ্ছে একটা গামলা আছে। ওকে, এটার ভিতরে হট ওয়াটার আছে, এটার মধ্যে আমি হট ওয়াটার দিছি। এবার হট ওয়াটার যখন দিছি, হট ওয়াটারের ভিতরে আমার একটা বোতল এখানে আমরা বসায় দিছি। বসায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বেলুনটা দেখে শুয়েছিল, ওই বেলুনটা ধীরে ধীরে কি হয়েছে, বড় হয়ে গেল, ঠিক আছে। তো আমি তোদের এখান থেকে কয়েকটা জিনিস বোঝাই। প্রথম কথা কি, আমি তোদের শেখাচ্ছিলাম থার্মোডাইনামিক সিস্টেম কি জিনিস। থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে যে আমাদের ইউনিভার্সের মধ্যে যে পোর্শনটাকে নিয়ে আমরা ইনভেস্টিগেট করতে চাই, স্টাডি করতে চাই, ওইটুককে কি বলি আমরা, থার্মোডাইনামিক্স বলি। থার্মোডাইনামিক্সে আমরা কি পড়াশোনা করব, যে টেম্পারেচার
কম বেশির জন্য, হিটের চেঞ্জের জন্য ওই সিস্টেমটার মধ্যে কি কি চেঞ্জ আসতেছে। তাহলে দেখ আমাদের এটা একটা থার্মোডাইনামিক সিস্টেম, এটাকে নিয়ে আমি স্টাডি করতে চাই। এটাকে কি করলাম, এখানে আমি পুট করলাম, পুট করার সঙ্গে হট ওয়াটারে পুট করলাম, তাহলে হিটের কি আসলো, চেঞ্জ আসলো। হিটের চেঞ্জের জন্য সিস্টেমটার কি চেঞ্জ আসলো, সিস্টেমটার এটা চেঞ্জ আসলো যে এই বোতলটা থেকে যে বেলুনটা ছিল, বেলুনটা কি হচ্ছে, ফুলে গেল, এটা চেঞ্জ আসলো। তাহলে এটাকে নিয়ে স্টাডি করবো, এটারই নাম কি হচ্ছে, থার্মোডাইনামিক্স। এই জিনিসটাই আমি তোদের এতক্ষণ দেখাচ্ছিলাম। ওকে, সিম্পল জিনিস, আমি তোদের এটা যে দেখাইতেছিলাম ওকে, ফুলে যাইতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিম্পল জিনিস আমি তোদের দেখাইলাম, থার্মোডাইনামিক্স সবসময় সত্য হবে। ওকে, আবার বসাইলাম, আবার চলে আসছে। ওকে, হয়ে গেছে। এবার আমি দেখ পুরো জিনিসটা বোঝাই। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করিস, তাহলে কি করলাম, দেখ তো এইখান থেকে কি করলাম, হিট দিলাম না, ইনডাইরেক্টলি তো হিটেই দিলাম। তাহলে হিট দিলাম, ডিকিউ অ্যামাউন্ট হিট দিলাম। ডিকিউ হিট দেওয়ার পর এটা নরমালি কি শোয়া অবস্থায় থাকে, কিন্তু যখন গরম জলে পুট করলাম, এটার ভিতরে যে এয়ার মলিকুল গুলো ছিল, বোতলের ভিতরে এয়ার মলিকুল গুলো ছিল, সেই এয়ার মলিকুল গুলোর কি করলো হচ্ছে যে ওদের ইন্টারনাল এনার্জি ছিল, সেই ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করলো। অনেকে বলবে ইন্টারনাল এনার্জি কি জিনিস, আমি বোঝাবো একটু পরে। তো ইন্টারনাল এনার্জি কি করলো হচ্ছে বৃদ্ধি পেলো, অর্থাৎ ওদের গতি শক্তি বেশি হলো, কাইনেটিক এনার্জি বেশি হলো, ছোটাছুটি বেশি করতেছে, ঠিক আছে। তাহলে কি করলো, এটার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো। এবং বাকি একটা কি জিনিস হয়েছে বলতো, এই বেলুনটা কি হচ্ছে, ফুলে গেছে না। তাহলে বেলুন ফোলা কখন ফোলাইতে পারে, যখন ফুদেশ মানে ওয়ার্ক ডান করিস, তাহলে বাকিটা কি করলো হচ্ছে ওয়ার্ক ডান করলো। তার মানে আমরা কোথাও যদি হিট দেই, হিটটা দুই ভাবে কি হয়, খরচা হয়। একটা কি করে, ওই সিস্টেমটার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে, আর বাকিটা কি করে, ওই সিস্টেমটার ওয়ার্ক ডান করে। এটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, তো আজকের লেকচার আমাদের নাম্বার 3, যেখানে আমরা কি পড়াশোনা করব, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে হেডিং যে সবাই, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, সিম্পল একটা জিনিস। এবার শোন, তাহলে লাগ অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ thermodynamics, according to first law of thermodynamics, total energy of the thermodynamic system remains conserved, ঠিক আছে। It can neither create nor destroy it। এনার্জির কনজারভেশন এই তো শিখলাম না, এটাই তো গেল এনার্জির কনজারভেশন। যে পরিমাণ হিট দিলাম এটা দুই ভাবে খরচা হলো, ঠিক আছে। তো এটা গেল। লেট কণিকার ডেল্টা কিউ, ঠিক আছে, এনার্জি added into thermodynamic সিস্টেম। থার্মোডাইনামিক সিস্টেম মানে যেইটুক সিস্টেমের মধ্যে নিয়ে আমরা ইনভেস্টিগেট করতে চাই, ঠিক আছে। এরপর থেকে আমি শর্টকাট এটাকে টিডিএস দিয়ে লিখবো। ওকে, দেন ওয়ার্ক ডান এস ডিডব্লিউ, है ना। বলছে লেট ডিকিউ এনার্জি অ্যাডেড ইনটু থার্মোডাইনামিক সিস্টেম, দেন ওয়ার্ক ডান ইজ ডিডব্লিউ, and there will be change in internal energy of
system is du. Then according to first law of thermodynamics, এই যে ডেল্টা কিউ পরিমাণ এনার্জি দিলাম, সেটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো এবং কি করলো হচ্ছে ওয়ার্ক ডান করলো। ঠিক আছে, এটা গেল। তো এই জিনিসটা তোদের কি গেল হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, বা তোদের বেশিরভাগ বইয়ে উল্টা পাশ থেকে দেওয়া থাকে যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হয়, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি উল্টা পাশে করে দেওয়া থাকবে ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডব্লিউ। ওকে ওকে, তো এটাই তো হইলো। ঠিক আছে, এটাই তো বুঝাইলাম, এটাই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এবার এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স তোরা জানিস তোদের জীবনে বারবার বারবার প্রতিনিয়ত ইউজ করতে থাকিস। কেমন কেমন আমি তোদের কয়টা এক্সাম্পল বলি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর বিউটি কোথায় কোথায় দেখতে পাস। তোরা কেউ কোনোদিন পুরি ভাজছিস, পুরি ভাজছিস ভাজিস নেই, ওকে, পুরি যদি কেউ পুরি না ভাজে তাকে ভাজা তো দেখছিস, পুরি কেমন করে ভাজে। ওকে, ইভেন আমার একটা এক্সপেরিমেন্টও করা আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করিস ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এক্সপেরিমেন্ট বাই ফিজিক্স পাওয়া যাবে। হ্যাঁ, তো পুরি ভাজার আমি এক্সপেরিমেন্ট একটা করছিলাম। তোরা একটা জিনিস দেখবি, যখন পুরি ভাজিস ফার্স্ট পুরিটা হইতে অনেক বেশি টাইম লাগে, কিন্তু সেকেন্ড পুরি, থার্ড পুরি, ফোর্থ পুরি, পুরি হইতে আর বেশি টাইমই লাগবে না। হ্যাঁ, এর কারণ কি? কারণ হচ্ছে ফার্স্ট পুরি ভাজতে তেল গরম হইতে অনেকটা বেশি টাইম নেয়, পরের পুরিগুলোর ক্ষেত্রে তেল গরমই এসে পুরি ছাড়বি, পুরি ফুলে যাইতেছে। এর কারণ সিম্পল এই জিনিসটাই, তুই ভাই প্রথমে যখন তেল তেল নর্মাল দেওয়া আছে, উনুন থেকে আগুন দিতেছিস, এবার তেল তো গরম হয়ই নাই, মানে তেলের যে ইন্টারনাল এনার্জি ইনক্রিজই করে নাই, তেলের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে তারপরে তো ওয়ার্ক ডান করবে। আমি কি বললাম, ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে তারপরে কি হচ্ছে ওয়ার্ক ডান হবে। তো ফার্স্টে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে দেন ওয়ার্ক ডান হবে। আর একটা জিনিস মাথায় রাখবি, অলওয়েজ ইন্টারনাল এনার্জি বেশি হবে ওয়ার্ক ডানের থেকে। অর্থাৎ একটা পুরি ভাজার জন্য যে কাজ করতে লাগবে ওয়ার্ক ডান সেটা কম হয়, তার জন্য কম তাপের প্রয়োজন হয়, যতটা তাপ বা যতটা এনার্জি প্রয়োজন হয় কিসের জন্য হচ্ছে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে। মানে সাপোজ কথার কথা যে তুই যদি কি হচ্ছে 1000 জুল কি করিস হচ্ছে হিট দেশ পুরি ভাজার জন্য, তার মধ্যে ধরে হচ্ছে 700 জুল কি করবে হচ্ছে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতেই লাগবে, আর মাত্র কত হচ্ছে 300 জুল কি করতে লাগবে হচ্ছে ওই পুরিটা ফোলাইতে লাগবে। এবার তুই ভাব, প্রথম যখন পুরিটা ভাজবি, প্রথম পুরিটা ভাজার সময় তোকে ফার্স্টে কি করতে লাগবে, এই 700 জুল কি করতে লাগবে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে একটা টাইম দিতে লাগবে। ওকে, তারপরে 300 জুল দিয়ে কি করবি হচ্ছে পুরিটা ফুলবে। তো এবার শোন, সেকেন্ড পুরিটা যখন ভাজবে, সেকেন্ড পুরির ক্ষেত্রে এটা অলরেডি কি আছে, হয়েই আছে, তার জন্য কি হচ্ছে ডাইরেক্ট এটা পাবে, তাড়াতাড়ি ফুলবে তাড়াতাড়ি ফুলবে তাড়াতাড়ি ফুলবে। ইভেন তোরা একটা জিনিস দেখবি, পুরি ভাজার সময় যদি প্রথম পুরিটা ঠান্ডা তেলে দেশ কোনোদিন ফোলেই না, ঠিক আছে, গরম তেলে দে ফুলবে। সিম্পল জিনিস, এটাই কারণ, কারণটা ঠান্ডা তেল অবস্থায় প্রথমে তো ইন্টারনাল এনার্জি হিট করবে, তারপরে ওয়ার্কডান এককালে হবে, বুঝছিস? এটা জিনিস মাথায় রাখ। এই জন্যই তোরা একটা জিনিস লক্ষ্য করবি, যারা যারা বড় বড় স্টেশনে গেছিস, রেল স্টেশনের কথা বলতেছি, জাংশন গুলাই গেছিস, জাংশন গুলাই গিয়ে দেখবি যে ট্রেনের ইঞ্জিন দাঁড়ায় থাকে, হ্যাঁ, দেখবি যে ট্রেনটা হয়তো নিয়ে চলে গেছে, ইঞ্জিনটা পড়ে আছে, ইঞ্জিনটা দেখবি 2-3 দিন ধরে 2 দিন পর ইঞ্জিনটা চালাইতে লাগবে, তাহলে ওই ইঞ্জিনটা দেখবি বন্ধই করে না, 2 দিনের জন্য দেখবি চলতেই থাকে, ঝিক 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 করে চলতেই আছে, ট্রেনের ইঞ্জিন বন্ধই করে না। ধরে আজকে ওই ইঞ্জিনটার কাজ নাই, তো 3 দিন পরে কাজ আছে, তো 3 দিন ধরে চালাই দিছে। কারণটা, একটা ট্রেনের ইঞ্জিন দেখছি সেই কত বড় ইঞ্জিন হয়, কারণটা এত বড় ট্রেনটাকে টানতে লাগবে। এবার যদি ইঞ্জিনটা বন্ধ করে, ওই ইঞ্জিনটাকে চালু করার জন্য যে তেল খরচা হবে না, ওর যে ইন্টারনাল এনার্জি তো ইনক্রিজ করতে লাগবে, তারপরে তো ওয়ার্ক ডাউন করে ও আগাবে, হ্যাঁ না? তো প্রথমে ওর যে চালু হইতে, ইঞ্জিন গরম হইতে যে তেল খরচা হবে, 3 দিন ধরে 4 দিন ধরে চালাইলেও অত তেল খরচা হবে না। ওকে, এই জিনিসটাই দেখবি তোরা যখন লাইন বাসে যাওয়া আসা করিস, ঠিক আছে, পাবলিক বাসে যখন যাস তোরা দেখবি, বা নিজের গাড়ি চালায় যখন যাস তোরা দেখবি, তো ধরে নে কোথাও রেলের ব্যারিজ পড়ছে বা ট্রাফিক সিগন্যাল দিছে, ট্রাফিক সিগন্যাল ঠিক মানুষ গাড়ি বন্ধ করে না, দেখবি গাড়ি কি হচ্ছে বন্ধ না করে চলনশীল অবস্থায় রেখে দেয়। এর কারণ কি, একবার গাড়ি বন্ধ করে চালু করতে
যে পরিমাণ তেল খরচা হবে অভ্যন্তরীণ শক্তি ইনক্রিজ করতে, যে পরিমাণ এনার্জির দরকার হবে, গাড়িটা ওইখানে যদি 5 মিনিট ধরে ঝিকঝিক করে চলতে থাকে অত খরচা হবেই না। ঠিক আছে, ওই জন্য ট্রাফিকে দেখবি কেউ গাড়ি বন্ধ করতেছে না। ওকে, তো এটা হচ্ছে সবকিছু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দ্বারা এক্সপ্লেন করা যায়। যাই হোক, এবার তোদের অনেকের মাথায় একটা সিম্পল কোশ্চেন আসা ইম্পর্টেন্ট, যদি না আসে তার মানে তোদের অবস্থা খুবই খারাপ, চ্যাট জিপিটি ওপেন এআই তোদের মাথা নষ্ট করে দিছে। সেটা হচ্ছে তোরা যদি দেখিস, আমি এই যখন রিলেশনটা লিখলাম, এই রিলেশনটার ক্ষেত্রে একটা ডিইউ লিখছি নর্মাল ডি, আর বাকিগুলা কি লিখছি হচ্ছে কনিকার ডেল্টা। ঠিক আছে, এটা কিসের জন্য লেখা হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস, বোঝার চেষ্টা কর। ওকে, আমি বোঝাচ্ছি। তো বোঝানোর আগে কোনটা কি জিনিস লিখে দিই, তারপরে এগুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তাহলে হোয়ার ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। ডি ইউ তাহলে কি হবে, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, স্বাভাবিক জিনিস। ঠিক আছে, কিউ কি হবে হচ্ছে হিট। ঠিক আছে, হিট মানে হিট অ্যাডেড টু দ্য সিস্টেম, ডি কিউ হবে। আর ডব্লিউ কি হচ্ছে ওয়ার্ক ডান হবে। ঠিক আছে, ওকে। এবার শুন, দেখ একটা জিনিস যদি এই এই এক্সপ্রেশনটাই লক্ষ্য করিস, এই এক্সপ্রেশনটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবি, যে আমি কি লিখছি ডিইউ এর সামনে প্লাস, ঠিক আছে, সরি ডিকিউ এর সামনে প্লাস, তার মানে হিট অ্যাডেড টু দ্য সিস্টেম। ঠিক আছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম আর কি। ওয়ার্ক ডানের সামনে নেগেটিভ, ঠিক আছে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। এগুলা একটু পর আমি বোঝাচ্ছি, ধীরে ধীরে বোঝাবো। ঠিক আছে, সবকিছু বোঝাইতে থাকবো। আর ডি হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, সবকিছু বোঝাবো। ওকে, তারপরে এটাও বোঝাবো, এখানে প্রত্যেকটা টার্ম সম্বন্ধে আলোচনা করবো। ইন্টারনাল এনার্জি কি জিনিস, হিট কি জিনিস, ওয়ার্ক ডান কি জিনিস, প্রত্যেকটা টার্ম আমরা এক এক করে আলোচনা করবো। এবার প্রত্যেকটা টার্ম যখন আলোচনা করতে যাব তখনই আমি বোঝাবো কখন কোডিকার ডেল্টা হবে আর কখন হচ্ছে সিম্পল ডি হবে। ঠিক আছে, তো আমি যখন এক এক করে বোঝাচ্ছি তখন বোঝাই। এবার শোন, এটা ইম্পর্টেন্ট জিনিস গেল। এবার এই যে থার্মোডাইনামিক্স লটা আছে না, এই থার্মোডাইনামিক্স লটা দেখলি তোরা, খুব সুন্দর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেওয়া আছে। কিন্তু এই যে থার্মোডাইনামিক্স লটা যখন আমরা লিখছি না, তখন আমরা কেমিক্যাল পোটেনশিয়াল, যেটা পার্টিকেল এক্সচেঞ্জের জন্য যে পোটেনশিয়ালটা আছে, আমি তোদের এর আগের দিন বোঝাচ্ছিলাম, কেমিক্যাল পোটেনশিয়ালের কনসেপ্টকে ইনক্লুডই করিনি। যদি কেমিক্যাল পোটেনশিয়ালের কনসেপ্টকে ইনক্লুড করি, অর্থাৎ পার্টিকেল এক্সচেঞ্জের টার্মকে ইনক্লুড করি, তখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স একটু চেঞ্জ হয়ে যায়। ওটা আমরা লিখি। ওকে, when chemical potential comes to the picture, when chemical potential comes to the picture, then first law of thermodynamics becomes কি আসবে শোন, ডিইউ থাকবে ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডব্লিউ। কি বললাম, কেমিক্যাল পোটেনশিয়াল আসবে। কেমিক্যাল পোটেনশিয়াল কার জন্য আসে দেন, নাম্বার অফ পার্টিকেল এক্সচেঞ্জের জন্য। ঠিক আছে, তাহলে তখন এটা হবে হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। দেখ যদি নাম্বার অফ পার্টিকেল এক্সচেঞ্জ না হয়, তাহলে এন ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, তাহলে এন এর ডেরিভেটিভ কত হবে, 0 হবে, তখন এই টার্মটা থাকবে না। আর নাম্বার অফ পার্টিকেল কোন থার্মোডাইনামিক সিস্টেমে যদি এক্সচেঞ্জ হতে থাকে, তখন এই টার্মটা আসবে, কেমিক্যাল পোটেনশিয়ালের টার্মটা আসবে। ঠিক আছে, আর মিউ ইকুয়াল টু হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। ওকে, এবার আমরা প্রত্যেকটা টার্ম নিয়ে আলোচনা করি। ফার্স্টে ইন্টারনাল এনার্জি নিয়ে আলোচনা করি। ঠিক আছে, চল দেখি ইন্টারনাল এনার্জি কি জিনিস। ইন্টারনাল এনার্জি, একে আমরা ইউ দ্বারা কি করব, ডিনোট করব। শোন, আমি বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে বলতে পারি ইন্টারনাল এনার্জি ভুলভাল ভাবে মানুষ। ইন্টারনাল এনার্জি কি জিনিস শোন, এইদিকে তাকা, খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখ, সাপোজ কোনো একটা সিস্টেম আছে, যে কোনো একটা সিস্টেম আছে, এই সিস্টেমটার ভিতরে প্রচুর পরিমাণ গ্যাস মলিকুল আছে। এই যে গ্যাস মলিকুল, সিস্টেমের ভিতরে যে গ্যাস মলিকুল গুলো আছে, সেই গ্যাস মলিকুল গুলার টোটাল এনার্জি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জিকে আমরা কি বলি হচ্ছে ইন্টারনাল
এনার্জি। ঠিক আছে, তো এইখানে একটা কনসেপ্ট এটা বলার পরেও মানুষ ভুল করে, সেটা কি করে, তোরা ভাবিস যে ইন্টারনাল এনার্জি কি হচ্ছে এই বক্সের উপর ডিপেন্ড করতেছে। শোন, ইন্টারনাল এনার্জি কি জিনিস বললাম, এই চেম্বারের ভিতরে থাকা গ্যাস মলিকুল গুলার টোটাল এনার্জি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। ওকে, এবার আমি যদি এটা বলার পর তোদের বলি যে এই মলিকুলটা কি আছে, ভালো করে দেখ, এটা হচ্ছে একটা সিস্টেম যেটার মধ্যে গ্যাস ভরা আছে। এবার এটাকে কি করতেছি আমি, হচ্ছে এখানে উঁচুতে নিয়ে গেলাম, এখান থেকে আরো উঁচুতে নিয়ে গেলাম। তাহলে উঁচুতে নিয়ে গেলে এটা তো এইচ চেঞ্জ হচ্ছে, তাহলে এমজিএইচ পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে, তাহলে কি ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে? আনসার হচ্ছে না, কারণটা ইন্টারনাল এনার্জি এই বক্সের উপর ডিপেন্ড করে না ভাই, ভিতরের গ্যাস মলিকুলের উপর ডিপেন্ড করে। এটাকে যদি এমন করে সরাস, তোরা বলবি আরে এটা তো ছোটাছুটি করতেছে, তাহলে তো এর তো কাইনেটিক এনার্জি আসছে, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না, কারণটা বাইরের কোনো কিছুর উপরে গ্যাস মলিকুলের ইন্টারনাল এনার্জি, দ্যাট ইজ টোটাল এনার্জি, দ্যাট ইজ পটেনশিয়াল কাইনেটিক এনার্জি ডিপেন্ডই করে না। ভিতরের যে গ্যাস মলিকুল গুলো আছে ও অনবরত একাই একাই ছোটাছুটি করতেছে, যেটাকে ব্রাউনিয়ান মোশন বলি, যেটা অন্য কিছুর উপর ডিপেন্ডই করে না। ঠিক আছে, তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ওটা আলাদা জিনিস, কারণটা হচ্ছে টেম্পারেচার জুল বানায় দেশ, ওই মলিকুলগুলোর কাইনেটিক এনার্জি আরো বেশি হবে, আরো বেশি কি করবে, ছোটাছুটি করবে। ঠিক আছে না? ওকে, তো ইন্টারনাল এনার্জি এই বক্সটা কোথায় উঁচুতে নিচুতে, বক্সটাকে এমন করতেছিস, বক্সটাকে নিয়ে খেলতেছিস, আরতি দিতেছিস, এগুলো কোনো কিছুর উপর ইন্টারনাল এনার্জি ডিপেন্ড করে না। ইন্টারনাল এনার্জি ডিপেন্ড করে হচ্ছে এই বক্সের ভিতরে যে গ্যাস মলিকুলগুলো আছে, সেই গ্যাস মলিকুলগুলোর টোটাল এনার্জি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, যা শুধুমাত্র কি হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে, মাথা রাখিস। ওকে, যাই হোক, অবভিয়াসলি তারপরে হচ্ছে কি করবে, হচ্ছে ওই যে গ্যাস মলিকুল গুলো থাকবে তাদের মধ্যে যে ইন্টারাকশন থাকবে, ইন্টারাকশনের জন্য পটেনশিয়াল এনার্জি আসবে, তার উপরেও ডিপেন্ড করবে, ওগুলো আলাদা জিনিস। ঠিক আছে, ওকে, তাহলে লেখ যে ইন্টারনাল এনার্জি অফ এ গ্যাসেস সিস্টেম ডিফাইন্ড বাই total energy, that is kinetic energy plus potential energy of the gas molecules. ঠিক আছে, of the gas molecules, it is denoted by U. So internal energy U equal to kinetic energy plus potential energy. ঠিক আছে, where kinetic energy and potential energy is the energy of atoms or molecules. ওই চেম্বারটার না কিন্তু, হ্যাঁ, যে চেম্বারটা আছে ওই চেম্বারটার না, এটা কি হচ্ছে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি অফ দ্য অ্যাটমস অর যে মলিকুলস গুলো আছে তাদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে, এবার শোন ভালো করে, একটা ইম্পর্টেন্ট জিনিস বলতেছি, শোন এবার। আমি কি বললাম যে ইন্টারনাল এনার্জি মানে কি হচ্ছে ওই গ্যাস মলিকুল গুলো যেগুলো আছে, যে অ্যাটম গুলো আছে, তার কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি। এবার কি হয়, যদি তুই একটা আইসোলেটেড সিস্টেম নিস তখন কি হবে? আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে হিটের এক্সচেঞ্জ হবে? হিটের এক্সচেঞ্জ হবে না। ঠিক আছে, তো হিটের এক্সচেঞ্জ না হলে ওটার কি হচ্ছে, শোনে আমি কয়টা কথা বলি। তাহলে ইন্টারনাল এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, ইন্টারনাল এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? আমি বললাম কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি। এবার বলি কাইনেটিক এনার্জি কিসের উপর ডিপেন্ড করে, পটেনশিয়াল এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? কাইনেটিক এনার্জি যেটা জিনিস আছে, কাইনেটিক এনার্জি কার কাইনেটিক এনার্জি? গ্যাস মলিকুলের কাইনেটিক এনার্জি। গ্যাস মলিকুলের কাইনেটিক এনার্জি অনলি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, বুঝছিস? ওকে, কারণ টেম্পারেচার যত বেশি হবে অত ওর কি হবে, ছোটাছুটি বেশি করবে, তার জন্য ওর কাইনেটিক এনার্জি তত বেশি হবে। টেম্পারেচার কম হলে ওটা কি হচ্ছে, চুপচাপ হয়ে যাবে, ও ছোটাছুটি কম করবে, কাইনেটিক এনার্জি কম হবে। ঠিক আছে, এবার পোটেনশিয়াল এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে
ওই যে মলিকুল গুলো আছে ওদের মধ্যে ইন্টারাকশন আছে কি নাই, মলিকুল বা অ্যাটম গুলো আছে ওদের মধ্যে যদি ইন্টারাকশন থাকে, তুই ভাব এ ছুটতেছে এ ছুটতেছে, কিন্তু দুইজনের মধ্যে ভালোবাসা আছে, তাহলে এ ওকে টাইনে ধরবে ও ওকে টাইনে ধরবে, তাহলে ওদের মধ্যে কি হচ্ছে, ছোটাছুটি কমবে কি কমবে না, কমবে। তার জন্য পোটেনশিয়াল এনার্জি কি করে, ওদের মধ্যে ইন্টারাকশন ফোর্সের উপর ডিপেন্ড করে, ভালোবাসার উপর ডিপেন্ড করে। ওকে, এবার যদি সিস্টেমটা এমন হয় যে একটা আইডিয়াল গ্যাস নিলি, রিয়েল গ্যাস না, আইডিয়াল আদর্শ, ঠিক আছে, আইডিয়াল গ্যাস নিলি, আইডিয়াল গ্যাস নিলে কি হবে বলতো, যখন আইডিয়াল গ্যাস নিবি তুই তখন গ্যাস মলিকুলের মধ্যে ইন্টারাকশন এনার্জি জিরো, কারণ আমরা আইডিয়ালিতে ধরি গ্যাস মলিকুল গুলো হচ্ছে পয়েন্ট মাস, পয়েন্ট মাস জন্য ওদের মধ্যে কোনো কি নাই, হচ্ছে ইন্টারাকশনই নাই, তাহলে ইন্টারাকশন না থাকলে ওদের পোটেনশিয়াল এনার্জি কত, জিরো। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টোটাল এনার্জি মানে কি হচ্ছে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি জিরো, তাহলে টোটাল এনার্জি কিসের সমান হচ্ছে, কাইনেটিক এনার্জির সমান হবে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। বাট রিয়েল গ্যাসের ক্ষেত্রে এমন হয় না, রিয়েল গ্যাস যখন পড়াশোনা করবো তখন আমরা বোঝাবো, রিয়েল গ্যাসের ক্ষেত্রে বলে বিন্দু হলেও কতটা বিন্দু, একটু তো আছে, ওইটুকু আছে মানে ওইটুকুর মধ্যে ভালোবাসা তো আছে, তার মধ্যে ওদের মধ্যে ইন্টারাকশন আছে, তো ওইটার পড়াশোনা কঠিন হবে, ওর জন্য ভ্যান্ডার ওয়াল আছে, এ আছে ও আছে, আমরা পরবর্তীতে পড়বো, ঠিক আছে। তো এখন খালি এইটুকু মাথায় রাখ যে কি আছে হচ্ছে আইডিয়াল। ওকে, এবার দেখ, সো এই জিনিসটাকে আমরা একটু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর বিভিন্ন ক্ষেত্রে লিখবো। ফর আইসোলেটেড সিস্টেম, ফর আইসোলেটেড সিস্টেম, তোদের একটা জিনিস বলি, এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে কি করবো, বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে লিখতে লিখতেই আমাদের থার্মোডাইনামিক্স শেষ হয়ে যাবে। আইসোলেটেড সিস্টেম মানে কি বলতো, ওকে, আইসোলেটেড সিস্টেম মানে হিটের কোনো এক্সচেঞ্জ হবে না, তাই তো। দেখ, তাহলে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ হিট, তার মানে ডিকিউ ইকুয়াল টু কত আসবে, জিরো আসবে, ঠিক আছে। তো ফর অ্যান কি হচ্ছে আইসোলেটেড সিস্টেম দেয়ার ইজ নো এক্সচেঞ্জ ইন হিট, জিরো। আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে আমি তোদের প্রথমের দিনেই বোঝাইছিলাম, আইসোলেটেড সিস্টেম হচ্ছে কি হচ্ছে, যেমন হচ্ছে থার্মাল ফ্লাক্স, না কি করে হচ্ছে তোদের এনার্জি এক্সচেঞ্জ করতে দেয়, না হচ্ছে ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ করতে দেয়, এটাই তো আইসোলেটেড সিস্টেম। তাহলে এনার্জি এক্সচেঞ্জ করতে দেয় না, তাহলে ডি কিউ ইকুয়াল টু কত হবে, জিরো হবে, বুঝিস, এনার্জি এক্সচেঞ্জ করতে দেয় না মানে কিউ ইকুয়াল টু কত হচ্ছে, কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত, জিরো। পার্টিকেল এক্সচেঞ্জ করতে দেয় না, নাম্বার অফ পার্টিকেল কি আছে, কনস্ট্যান্ট, তাহলে এটা ডেরিভেটিভ কত আসবে, জিরো আসবে, হ্যাঁ না। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পাইলি। ওকে, তোরা জল দেখিস সবকিছুই জিরো, আর যদি এটা তো কাজও করবে না, ঠিক আছে, সো ডি ইউ ইকুয়াল টু কত আসবে, হচ্ছে জিরো আসবে, ঠিক আছে। দেয়ারফর ইউ ইকুয়াল টু কত হচ্ছে, কনস্ট্যান্ট, কারণ কোন কিছু কখন কোনো কিছুর ডেরিভেটিভ জিরো হয়, যখন ওটা জিরো হয় বা ওটা কনস্ট্যান্ট হয়, তখনই তো ওটার ডেরিভেটিভ জিরো হয়, তাহলে ইউ ইকুয়াল টু কত আছে, কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। ওকে, মাথায় রাখিস। দেয়ারফর for isolated system internal energy is constant. ওকে, এবার দেখ ইম্পর্টেন্ট একটা জিনিস, জুলস ল। ওকে, জুলস ল কি বললাম, বল বল বল, যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেয়ার ইজ নো ইন্টারাকশন বিটুইন দ্য অ্যাটমস অর মলিকুলস, তার মানে পোটেনশিয়াল এনার্জি জিরো, সো টোটাল এনার্জি দ্যাট ইজ ইন্টারনাল এনার্জি কিসের সমান হবে, কাইনেটিক এনার্জি প্লাস জিরো, দ্যাট ইজ কাইনেটিক এনার্জির সমান হবে। এবার কাইনেটিক এনার্জি ডিপেন্ড অনলি অন কি হচ্ছে, টেম্পারেচার, এটাকেই বলে জুলস ল। যে তাহলে কাইনেটিক এনার্জি যেহেতু কি করতেছে, পুরো প্রসেসটা বোঝ, কাইনেটিক এনার্জি কি দাঁড়াইলো, ইন্টারনাল এনার্জি কাইনেটিক এনার্জির সমান, কাইনেটিক এনার্জি অনলি ডিপেন্ড অন টেম্পারেচার, তার মানে কি বলতে পারি, ইন্টারনাল এনার্জি অনলি ডিপেন্ড অন কি হচ্ছে, টেম্পারেচার, এটাকে কি বলে, জুলস ল, বাস এটাই জুলস ল, এতটুকু জিনিস। ওকে, খালি একটার সাথে একটা কানেক্ট করে করে পড়াশোনা করবে, ঠিক আছে। ওকে, লেখ, আমি যেগুলো বললাম সব লেখাবো, একটু পেনের খাওয়ার বানায় নেই।
পেনটা খুলতে গিয়ে একটা জিনিস আমি বুঝলাম, বুঝছিস? এখানে থার্মোডাইনামিক্স পড়তেছি, হিটের জন্য কি কি সিস্টেমের চেঞ্জ আসতেছে পড়াশোনা করতেছি না, এখন বুঝতেছি যে আমার আঙ্গুলে হিট ট্রান্সফার হয়ে গেছে যখন ইয়ে লাগাচ্ছিলাম, আমার গামলা ধরছিলাম। আমি যখন তোদের গরম জলটা মানে তোদেরকে এক্সপেরিমেন্ট দেখানোর জন্য সেকেন্ড বার গরম জলটা নিজের কাছে নিছিলাম না, তখন একটা জিনিস আমার মাথায় আছে হঠাৎ করে, তার জন্য তাড়াতাড়ি রাইখা দিছি, ওটা তখন বলিটাই তোদেরকে। সেটা আমার একটা বন্ধু, ও এখন হচ্ছে পোস্ট অফিসের অনেক বড় অফিসার একজন, হ্যাঁ। তো ওর কি হয়েছে, ও না প্রথমে একটা পরিবেশ দপ্তরে এনভায়রনমেন্টাল কিছু নিয়ে ওইটাই প্রথমে স্টেট গভর্নমেন্টের চাকরি করতো। তো ওই যখন চাকরি করবে, চাকরি করার পর তারপরে সিজিএল হয়, ওর পোস্ট অফিসে যায়, ওকে। তো পোস্ট অফিসে জয়েন করছে, ওই চাকরি ছাড়ছে, একটা চাকরি ছাড়ছে, একটা জয়েন করছে। এবার জয়েন করা পোস্ট অফিসে সেন্ট্রাল গভর্নমেন্টের জব একটু বেশি খাটনি হয়, তাড়াতাড়ি যাইতে লাগবে সকাল সকাল। আর ও ততদিন তখনও গিজার কিনে নেই, তো গরম জল করে স্নান করতো, শীতের দিনের ঘটনা আমি বলতেছি। এবার ছেলে গরম জল করছে, সব ঠিক আছে, গরম জল করে গরম জল যখন নিতে গেছে, ওর এমন এমন জায়গায় গরম জল পড়ছে, ঠিক আছে, যে ওর এই পাশটা অবস্থা শেষ, ওকে, পুরা পোড়া গেছে। ও মোটামুটি 1.5-2 মাস হসপিটালে ছিল আর কি। তো এই পাশটা সব ঠিক, এই পাশে হচ্ছে অবস্থা খারাপ। তো 1.5-2 মাস ছিল। তো আমরা যখন জল ইউজ করতেছিলাম, আমার ওইটাই মাথায় আসতেছিল যে আমরা ওকে মাঝে মাঝে দেখা করতে যাইতাম, ও হসপিটালে একটা কেবিন বুক করে নিয়েছিল, কেবিনের মধ্যে সারাদিন পড়ে থাকে, ঠিক আছে, আর কিছুই করার নাই ও। তো আমি এইখান থেকে 2-3টে কথা আমি তোদের বলে রেখি, গল্পটা যেহেতু আসলো। প্রথম কথা ভাই, তোদের বাড়িতে যেই যতটুকু রোজগার করিস, হ্যাঁ, ওকে, একটা ভালো দেখা, ঠিক আছে, মোটামুটি তোদের ফ্যামিলি ইনকাম হিসেবে যতটা এফোর্ড করতে পারবি, ওই হিসেবে হেলথ ইন্স্যুরেন্স তো নিয়ে রাখ, ওকে। না তেন ফ্যামিলির অবস্থা শেষ হয়। ও যতদিন চাকরি করে যত টাকা কামাই করছিল না, স্টেট গভর্নমেন্টের যখন চাকরি করতো, 2-2.5 বছর করতো, তো ওর সব টাকা ওইখানে ট্রিটমেন্ট করতে চলে গেছে, যতটা সেভিং ছিল, ওকে। ততদিনে ওর হেলথ ইন্স্যুরেন্স ছিল না, পরবর্তীতে ওইটা ঘটনার পরবর্তীতে নিছে। তার জন্য আমি সবাইকে বলবো যে কম বয়স থাকতে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নেয়। যারা আমার ভিডিওটা দেখতেছিস, অনেকের হয়তো বাবা মার অনেক বয়স হয়ে গেছে, ওদের অনেক রোগ ঠোক আছে, ওদের হেলথ ইন্স্যুরেন্স নিতে গেলে অনেক খরচা হবে, যদি না থাকে, যদি থাকে তো ভালো কথা। বাট তোদের এই বয়সের জন্য হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নে, বাড়িতে বইলে কয়া মাসে অন্তত 200 টাকা, 300 টাকা, 400 টাকার যা হয়, 1000 টাকার, ওকে, যার যেমন পরিস্থিতি আসে ওই হিসেবে হেলথ ইন্স্যুরেন্স তো নিয়ে নেয়, নয়তো বা যা অবস্থা খারাপ হয়ে যায়। 2 নম্বর কথা, যে গরম জল টল নিয়ে সাবধানে কাজ করিস, ঠিক আছে, কি যে বাজে অবস্থা হয়, শুনতে তো অল্প একটা ঘটনা, কি আর গরম জলে পড়ছে, কিন্তু খুব বাজে অবস্থা, ওকে। যাই হোক, এদিকে ফিরে আসি। তো যেগুলো বললাম ওগুলো আমি লিখে দিই, ঠিক আছে। কি বললাম, আইডিয়াল গ্যাস ইজ নন নন ইন্টারেক্টিং, বললাম না একজন আরেকজনের সাথে কোনো কি করে না, হচ্ছে ইন্টারাকশন করে না, ঠিক আছে। আইডিয়াল গ্যাস ইজ নন ইন্টারেক্টিভ মনোঅ্যাটমিক, মনো অ্যাটমিক গ্যাস, okay. So there is no attraction, that is potential energy। তাহলে potential energy of the ideal gas molecule equal to কত হলো, 0। then internal energy U equal to কত হচ্ছে, internal energy U equal to কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক এনার্জি আছে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে, 0, ঠিক আছে। ক্যামেরাম্যান ফোকাস করো, কিউটসা লোকের দিকে ফোকাস করছে, ভেরি গুড। সো ইন্টারনাল এনার্জি ইউ ইকুয়াল টু কি গেল হচ্ছে কাইনেটিক এনার্জি, অ্যান্ড কাইনেটিক এনার্জি only
কাইনেটিক এনার্জি ডিপেন্ড অন টেম্পারেচার only, ঠিক আছে। সো অ্যাকর্ডিং টু জুলস ল, তাহলে জুলস ল কি দাঁড়ালো? দেখ, কাইনেটিক এনার্জি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি, তাহলে ইন্টারনাল এনার্জি কি করবে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। জুলস ল, ইন্টারনাল এনার্জি অফ ওকে আইডিয়াল গ্যাস, আইডিয়াল কথা ইম্পর্টেন্ট, হ্যাঁ, রিয়েল গ্যাসের ক্ষেত্রে এমন ঘটবে না। আইডিয়াল গ্যাস ইজ ফাংশন অফ টেম্পারেচার only, দ্যাট ইজ আমাদের যে ইন্টারনাল এনার্জি আছে সেটা কিসের ফাংশন? টেম্পারেচারের ফাংশন, ওকে। তাহলে ইন্টারনাল এনার্জি অনলি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাহলে অন্য কিছু চেঞ্জের জন্য ইন্টারনাল এনার্জির মধ্যে কোনো চেঞ্জ আসবে না। দেয়ারফর আমরা কি বলতে পারি, ইম্পর্টেন্ট কয়টা ইম্পর্টেন্ট জিনিস আমাদের প্রবলেম সলভ করার সময় কাজে লাগবে, সেটা ইন্টারনাল এনার্জি ভলিউমের সাথে চেঞ্জ হবে, হবে না। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখিস, ঠিক আছে, এট কনস্ট্যান্ট টেম্পারেচার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি উইথ রেসপেক্ট টু ভলিউম ইকুয়াল টু কত হবে? জিরো, তাই না? কারণটা চেঞ্জই আসবে না, স্বাভাবিক জিনিস, ওকে। সিমিলারলি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি উইথ রেসপেক্ট টু যদি প্রেসার নিস এট কনস্ট্যান্ট টেম্পারেচার, এটাও কত আসবে? জিরোই আসবে। কারণটা কনস্ট্যান্ট টেম্পারেচার নিতেছিস মানে কত হচ্ছে? ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো, কারণটা ইন্টারনাল এনার্জি আর কারো কিছুর উপর ডিপেন্ডই করতেছে না, ওকে। বাট এটা মাথায় রাখিস, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, এটা অলওয়েজ কি হবে? নট ইকুয়াল টু জিরো, ওকে। কারণটা টেম্পারেচার যদি চেঞ্জ হয় ইন্টারনাল এনার্জি কি হবে? চেঞ্জ হবেই, এটা ফাংশন, এটা থেকে বলছি, ওকে। এটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, ওকে। চল, তো ইন্টারনাল এনার্জি সম্বন্ধে পড়লাম, এবার একটু কেমিক্যাল পোটেনশিয়াল সম্বন্ধে পড়ি, হ্যাঁ, তারপরে ওয়ার্ক ডান সম্বন্ধে পড়বো, সবগুলো সম্বন্ধে আমরা একটু করে পড়াশোনা করবো, ওকে। ওকে, ও আর একটা, ওইটা আমি পরে ভুলে যাবো, একটু বলে রাখি, আমি কি কি দিয়ে লিখলাম মনে করে দে তো একটু। কি লিখলাম? যে ইউ লেখার সময় কি লিখছি? ডি দিয়ে লিখছি, আর ওয়ার্ক ডান বা হিটের সময় কি দিয়ে লিখছি? কণিকার ডেল্টা, একটু বলে দিতেছি, হ্যাঁ, পরে আবার ভুলে যাব, পরে ডিটেলসে বলবো, এখন খালি মোটামুটি বলছি, ঠিক আছে। শোন, যেগুলা স্টেট ফাংশন অর্থাৎ পাথ ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো পাথ দিয়ে যা ডিপেন্ড করে না, সেগুলোর ক্ষেত্রে ডি দিয়ে লিখবি, কমপ্লিট ডি দিয়ে লিখবি, ওকে। আর যেগুলা পাথ ফাংশন, পাথের উপর ডিপেন্ডেন্ট হয়, ওগুলাকে কি দিয়ে লিখবি? কণিকার ডেল্টার উপর, কণিকার ডেল্টা দিয়ে লিখবি, ওকে। তাহলে পাথ ফাংশন হলে কণিকার ডেল্টা, স্টেট ফাংশন হলে কি হচ্ছে? নর্মাল ডেল্টা। তাহলে এটা কি হচ্ছে? স্টেট ফাংশন, স্টেট ফাংশন। আর এগুলা কি হচ্ছে? পাথ ফাংশন। আমি একটু বোঝাই দেই, হ্যাঁ, পাথ ফাংশন আর স্টেট ফাংশন। দেখ, সিম্পল জিনিস, যে ভেরিয়েবলটা বা যে কোয়ান্টিটিটা পাথের উপর ডিপেন্ডেন্ট হবে তাকে কি বলবো? পাথ ফাংশন। মানে কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাস, 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে যাস, তাহলে সিস্টেমটাকে যদি এই দিকে যাস তার জন্য একটা ওয়ার্ক ডান হবে W1, যদি এই দিকে যাস ওয়ার্ক ডান হবে W2, এই দিকে যদি যাস ওয়ার্ক ডান কত হবে? W3। আর দেখা যাবে যে W1 নট ইকুয়াল টু W2 নট ইকুয়াল টু কত হচ্ছে? W3। অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট, সেম কিন্তু ইনিশিয়াল আর ফাইনাল পজিশন সেম আছে, ওকে। তো হওয়া সত্ত্বেও যদি ডিফারেন্ট পাতে যাস তাহলে ওয়ার্ক ডান কি লাগবে? ডিফারেন্ট লাগবে। তাহলে পাতের উপর ডিপেন্ড করলো না, তার জন্য এটাকে বলি পাথ ফাংশন। তাহলে এটা হচ্ছে পাথ ফাংশন। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট পাতে গেলে তাদের জন্য হিট অ্যাডেটও কি হবে? হচ্ছে ডিফারেন্ট ডিপেন্ড হবে, তার জন্য এটাও কি একটা হচ্ছে পাথ ফাংশন। আর পাথ ফাংশনকে কি লিখবো আমরা? কণিকা দিয়ে লিখবো। কিন্তু স্টেট ফাংশন, তুই ভাব, তুই যদি এইখান থেকে
এক নাম্বার পাতে যাইস, 1 থেকে কোথায় গেছিস, 2 তেই গেছিস। 2 নাম্বার পাত নাম্বার 2 দিয়ে যা, তবু কি 1 থেকে 2 তেই গেছিস। পাত নাম্বার 3 দিয়ে যা, তবু কত হচ্ছে, 1 থেকে 2 তেই যাচ্ছিস। ইভেন এমন করে ঘুরে ঘুরে জানা, তবু কত হচ্ছে, 1 থেকে 2 তেই গেছিস। তাহলে স্টেটটা সেম আছে না। তো আমরা দেখি যে কোনো পাত বরাবর যা, তুই গিয়ে দেখবি ইন্টারনাল এনার্জি কি থাকবে, হচ্ছে সেম থাকবে। সেটা পাত 1, পাত 2, পাত 3 যে কোনো যা, যদি ইনিশিয়াল আর ফাইনাল পজিশন সেম থাকে, তাহলে ইন্টারনাল এনার্জি কি থাকবে, সেম থাকবে। তাহলে পাতের উপর ডিপেন্ড করলোই না, সব পাতের জন্য সেম অ্যান্সার আসলো। তার জন্য এটা কি হচ্ছে, স্টেট ফাংশন। অর্থাৎ শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, তার জন্য ওদেরকেই বলি আমরা স্টেট ফাংশন। তাহলে এটা জিনিস মাথায় রাখবি, ইন্টারনাল এনার্জি ইজ এ স্টেট ফাংশন। ঠিক আছে, তার জন্য ওকে ডি দিয়ে লিখতেছি। ও ইন্টারমিডিয়েট পাতের উপর ডিপেন্ড করে না, ও শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে, মাথায় রাখিস এটা জিনিস। তবে আমরা এটা তো প্রথম প্রথম বোঝাচ্ছি, তার জন্য এমন কোডিকার ডেল্টা, নর্মাল ডি, ইয়ার ডি দিয়ে লিখতেছি। যখন পড়াশোনা করবো না, তখন আর মাথায় রাখবো না, তখন সবগুলোই নর্মাল ডি দিয়ে লিখে দেবো। বাট এখন আমি তোদের বোঝাচ্ছি, তার জন্য এটা ফোকাস করে এটা বোঝাই দিলাম। ঠিক আছে, ওকে। তো আমি যেটা জিনিস বললাম যে ইন্টারনাল এনার্জি ইজ এ স্টেট ফাংশন, that is it depend on only initial and final position or state. It does not depend on intermediate path. Okay, it does not depend on intermediate path. Okay, clear? এবার আসি আমরা কেমিক্যাল পোটেনশিয়াল। আর এটা জিনিস মাথায় রাখি, স্টেট ফাংশন গুলাকে নর্মাল দিয়ে লিখবি, পাথ ফাংশন গুলাকে কনিকার দিয়ে লিখবি। ওকে, কেমিক্যাল পোটেনশিয়াল, এটা তো আমি তোদের একটু আগেই বললাম। কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে কি হচ্ছে, এর আগের দিনও বলছি, যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা কি হচ্ছে পার্টিকেল অ্যাড করি বা পার্টিকেল রিমুভ করি, তখন ওই সিস্টেমটার হচ্ছে এনার্জি চেঞ্জ আসে। নাম্বার অফ পার্টিকেল এক্সচেঞ্জের সঙ্গে সঙ্গে এনার্জি চেঞ্জ আসে, আর ওই এনার্জি চেঞ্জটা কেমিক্যাল পোটেনশিয়ালের কি হয়, সমান হয়। ঠিক আছে, তাহলে পার্টিকেল কতটা রিমুভ করতেছিস বা অ্যাড করতেছিস, তার উপর কেমিক্যাল পোটেনশিয়ালটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তাহলে if an atom or molecule added or remove from a system, then change in its internal energy is equal to chemical potential, equal to chemical potential. ওকে, এবার শোন, তোদের অনেকের মনে একটা কোশ্চেন আছে যে স্যার
আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পটেনশিয়াল কি হবে, রিয়েল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পটেনশিয়াল কি হবে, বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে কেমিক্যাল পটেনশিয়াল কখন থাকবে কখন থাকবে না। ওকে, তো সিম্পল তোদের কথা বলি যে আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের উপর কেমিক্যাল পটেনশিয়াল ডিপেন্ডই করে না। কারণ কেমিক্যাল পটেনশিয়াল ডিপেন্ড করে কি হচ্ছে কোনো একটা সিস্টেমের মধ্যে কতটা মলিকুল, ঠিক আছে, বা অ্যাটমস অ্যাড করতেছিস বা রিমুভ করতেছিস। এবার সেটা আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাস হোক, কিছু যায় আসে না, ঠিক আছে। ওটা যায় আসে হচ্ছে পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। তার মানে কেমিক্যাল পটেনশিয়াল ডিপেন্ড করে কোন ধরনের সিস্টেম আছে। যদি ওপেন সিস্টেম হয়, তার মানে কি ওপেন সিস্টেম মানে আমি তোদের কি বলছিলাম এর আগের দিন, ওপেন সিস্টেম মানে যেখানে ম্যাটেরিয়াল দ্যাট ইজ পার্টিকেল এন্ড এনার্জি বোথ আর এক্সচেঞ্জ। তাহলে যেহেতু পার্টিকেল এক্সচেঞ্জ করতেছে, ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হচ্ছে, তার মানে কি, তার মানে অবভিয়াসলি ওইখানে কি আসবে হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল আসবে। কেমিক্যাল পটেনশিয়াল নট ইকুয়াল টু জিরো। কিন্তু সিস্টেমটা যদি আইসোলেটেড বা ক্লোজ সিস্টেম হয়, ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কি ছিল, ক্লোজ সিস্টেম মানে এনার্জির এক্সচেঞ্জ হবে কিন্তু পার্টিকেলের এক্সচেঞ্জ হবে না। আমি এক্সাম্পল হিসাবে তোদের বলছিলাম এটার ক্ষেত্রে গরম জল রেখে দেয়, গরম জল কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কিন্তু 1 লিটার জল রাখ, 1 লিটার জলেই থাকবে। তার মানে এই সিস্টেমটা কি করেছে, পার্টিকেল এক্সচেঞ্জ করে না, কিন্তু কি করেছে এনার্জি এক্সচেঞ্জ করে, তাকে আমরা ক্লোজ সিস্টেম বলছি। যেহেতু পার্টিকেল এক্সচেঞ্জ করে না, তার জন্য ওটার ক্ষেত্রে কি আসবে, কেমিক্যাল পটেনশিয়াল জিরো আসবে। বুঝছিস, কারণ কেমিক্যাল পটেনশিয়াল তখনই আসবে পার্টিকেল যদি কি হয়, রিমুভ করে বা হচ্ছে অ্যাড করে। ঠিক তেমনই যদি আইসোলেটেড সিস্টেম নেই, যেহেতু একটু যদি আমরা আইসোলেটেড সিস্টেম নেই, এই যে থার্মাল ফ্লাক্স, এটা আইসোলেটেড সিস্টেম কেন জান বলছিলাম, এটা থার্মাল ফ্লাক্স, এটাকে যদি আমি গরম জল রাখি গরমেই থাকবে, এবং 1 লিটার জল রাখলে 1 লিটারই থাকবে। তার মানে এ কি করে না, সারাউন্ডিংস এর সঙ্গে না পার্টিকেল এক্সচেঞ্জ করে না এনার্জি এক্সচেঞ্জ করে। তো যেহেতু পার্টিকেল এক্সচেঞ্জ করে না, তার মানে পার্টিকেলের চেঞ্জ আসবে না, তাহলে কেমিক্যাল পটেনশিয়ালও আসবে না। তাহলে কেমিক্যাল পটেনশিয়াল জিরো হবে ফর আইসোলেটেড এন্ড ক্লোজ সিস্টেম, কেমিক্যাল পটেনশিয়াল নট ইকুয়াল টু জিরো হবে ফর ওপেন সিস্টেম। আর আইডিয়াল বা রিয়েল গ্যাসের উপর ডিপেন্ডই করে না, কারণ যে ধরনের এই গ্যাস হোক, যদি নাম্বার পার্টিকেল চেঞ্জ হয় তাহলে কেমিক্যাল পটেনশিয়াল আসবে। ঠিক আছে, এতটুকু কথা বলছিস, তাহলে লেখা রে। তাহলে কেমিক্যাল potential should be 0 for closed and isolated system, but it is not equal to 0 for open system. ঠিক আছে, এটা জিনিস মাথায় রাখবে। ওকে, তো আমাদের কি কি আলোচনা করছিলাম প্রথম থেকে যদি দেখিস, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে হিট তো এর আগের দিনেই আলোচনা করে নিয়েছিলাম, হিট কি জিনিস। আজকে আলোচনা করলাম হচ্ছে তারপরে ইন্টারনাল এনার্জি, তারপর কেমিক্যাল পটেনশিয়াল, আর একটা জিনিস বাকি আছে ওয়ার্ক ডান, না ওয়ার্ক ডান নিয়ে আলোচনা করি। চলো এবার আলোচনা করি আমরা ওয়ার্ক ডান নিয়ে। তো ওয়ার্ক ডান কি জিনিস একটু লক্ষ্য কর সবাই, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি আলোচনা করব। দেখ ওয়ার্ক ডান বের করার জন্য এটা একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছিস, এখানে দেখি তাহলে কন্ট্রাস্ট ভালো হবে না, ক্যামেরায় পিছনে ব্যাকগ্রাউন্ড কালো আছে, দেখ এখানে দিলে দেখাই যায় না, না হ্যাঁ এই দেখ এখানে বোঝাই যায় না, এখানে একটা পিস্টন ফিটের সিলিন্ডার আছে, বাট এখানে দিলে বোঝা যায়। ওকে, তো দেখ আমার কাছে তো পিস্টন ফিটের সিলিন্ডার নাই, বাট আমার কাছে জোগাড় আছে, সেটা জোগাড় হিসেবে কি আছে, এখানে একটা সিরিঞ্জ আছে। ওকে, তো এই সিরিঞ্জটা বসে, সিরিঞ্জটার জিনিসটাই হচ্ছে পিস্টন ফিটের সিলিন্ডার। ঠিক আছে, তো পিস্টন ফিটের সিলিন্ডার কি আছে ভালো করে বোঝার চেষ্টা কর। ঠিক আছে, ওকে, এই এই জিনিসটা কোথায় পাইছি জানিস, আমার ঘরে না, আমার যে বেডরুম আছে, আমার বেডরুমে আমি বিভিন্ন ধরনের লাইটিং ইউজ করছি। ওকে, যেই দিন যেমন মুড হয় ওই হিসেবে লাইটিং দেই, আমার ঘরে গিয়ে দেখেছি লাইটিং লাইটিং আলাদা আলাদা লাইটিং। ওকে, তার মধ্যে এটা হচ্ছে একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা হচ্ছে মানে কি বলতে পারিস স্পিড বাড়ানো কমানোর জন্য স্প্রে করতে লাগে, তো ওইখানে পাইছিলাম, ওইটা দিয়ে তোদের ইউজ করতেছি, বোঝাচ্ছি দেখ ভালো করে। এটা একটা পিস্টন ফিটের সিলিন্ডার আছে না,
তো পিস্টন পিটের সিলিন্ডার, তো এটা একটা জিনিস আছে, দেখ ভালো করে। তো এটাকে আমি ড্র করতেছি। হুম, তো এটা একটা পিস্টন পিটের সিলিন্ডার। এইখানে এইখানে একটা কি আছে হচ্ছে, এই যে হাতলটা দেখতে পাচ্ছি সেটা আছে। ওকে, এখানে একটা জিনিস আছে যেটা দিয়ে আমি কি করতে পারি, প্রেস করতে পারি। ধরলাম এটার কি আছে হচ্ছে, ক্রস সেকশনাল এরিয়া কত আছে, এ আছে, হ্যাঁ না? এবার এই হাতলটায় আমি কি করলাম, একটু প্রেসার দিলাম, দেখ ভালো করে, একটু কি করতেছি, এখান থেকে প্রেসার দিতেছি। তাহলে প্রেসার দিলে আমাকে ওয়ার্ক ডাউন করতে লাগতেছে কি লাগতেছে না, লাগতেছে, ওয়ার্ক ডাউন করতেছে। তাহলে প্রেসার দিলে এটা একটু পর কোথায় নামিয়ে আসবে, এখানে নামিয়ে আসবে, তাই না? তাহলে যেখানে ছিল ওইখান থেকে এখানে নেমে আসলো, এখানে আগে ছিল এখন এখানে নেমে আসলো, ঠিক আছে। তাহলে এটা কি, এটার ক্রস সেকশনাল এরিয়া কত আছে, এ। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হলো, ধরলাম স্মল একটু কি করলি, খুবই একটু কম ডিসপ্লেসমেন্ট করলি, স্মল ডিসপ্লেসমেন্ট করলি। ওকে, তাহলে কি হলো, এই যে ডিসপ্লেসমেন্ট দেখ, প্রথমে ছিল এইখানে, আমাকে উপর থেকে প্রেসার দিয়ে এখানে নিয়ে আসতে লাগলো। তাহলে স্মল কি করতে লাগলো, এখানে ছিল, এখান থেকে নিয়ে আসলাম, স্মল ডিসপ্লেসমেন্ট করলাম। স্মল ডিসপ্লেসমেন্ট করার জন্য আমাকে কি করতে লাগছে, ওয়ার্ক ডান করতে লাগছে। ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কি জানি বলতো, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই না? তাহলে দেখ ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হবে, ওয়ার্ক ডান ডিউ টু স্মল ডিসপ্লেসমেন্ট dx is dw, যদিও এটা কণিকার ডেল্টা দিয়ে লেখা উচিত, বাট আমি বলছি না, বোঝানোর সময় বোঝায় নিছি, এখন আর বারবার ইয়া করে লাগবে না, ভাইবার জন্য আমি তোদের বলে দিচ্ছি, ঠিক আছে। ফোর্স, এখান থেকে কত ফোর্স দিতে লাগছে, এফ ফোর্স দিতে লাগছে, ফোর্স ইনটু কত হচ্ছে, ডিসপ্লেসমেন্ট। ওকে, ঠিক আছে। এটাকে একটু আমি যদি সাজায় লিখি, এফ বাই এ, একটা জিনিস ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, আমি তোদের এর আগের দিন থার্মোডাইনামিক ভেরিয়েবল নিয়ে পড়াশোনা করাইছিলাম। আমি বলছিলাম পুরো থার্মোডাইনামিক্স যখন পড়াশোনা করব, কি কি নিয়ে পড়াশোনা করব, থার্মোডাইনামিক্সে ম্যাক্সিমাম কি কি থাকতে পারে, পি, ভি, টি, এস, ইউ, এই কয়টার বেশি কোনো জিনিস থাকবে না থার্মোডাইনামিক্সে। প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এন্ট্রপি, আর হচ্ছে ইন্টারনাল এনার্জি, এর বাইরে থার্মোডাইনামিক্সে কোনো কিছুই থাকবে না, কারণটা ভেরিয়েবলস এইগুলো আছে। এবার দেখো এখানে কি আছে, ফোর্স, ফোর্স নিয়ে পড়াশোনা করব, आंसर চেন না, কারণটা থার্মোডাইনামিক ভেরিয়েবল ফোর্স না, তাহলে ফোর্স নিয়ে আমরা পড়াশোনা করবো না, ফোর্স আউট কর। ফোর্সকে আউট করার জন্য কি করতে পারি, এখানে এরিয়া আছে, তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া কি পাবো আমরা, প্রেসার। তাহলে এখানে এ দিয়ে আমি ভাগ করে দিলাম, এখানে এ দিলাম, তার মানে এখানে কি নিব, একটা এ নিব, তাহলে তো একমাত্র মিলবে, ঠিক আছে। এবার তাহলে এটা জিনিস দেখ কি হয়েছে, ডিডব্লিউ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া মানে কত হচ্ছে, প্রেসার। এবার বলতো এটা কি দাঁড়াইলো, এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট। এরিয়া কোনটা, এরিয়া এই ক্রস সেকশনাল এরিয়াটা, আর ডিসপ্লেসমেন্ট কি অতটুকু। তার মানে তোরা 3D তে একটু লক্ষ্য কর, ছিল কোথায়, ছিল এখানে, আমি ফোর্স দিলাম, ডিসপ্লেসমেন্ট হলো এটা, তাহলে দেখতে একটা ভলিউম সোয়াইপ করে গেল না, বুঝছিস কথাটা, ছিল এইখানে, নামাইলাম এখানে ফোর্স দেওয়ার পর, তাহলে এখানে একটা ভলিউম সোয়াইপ করে গেল না। তাহলে এই ভলিউমটা, এই যে ভলিউমটা, এখানে মাঝখানে যে ভলিউমটা দেখতে পাচ্ছিস, এই ভলিউমটা সোয়াইপ করে গেল, তাহলে ওই ভলিউমটার নাম কত হবে, ডিভি হবে না। আমরা তো জানি এরিয়া ইনটু হাইট কি হচ্ছে, ভলিউম, তোরা এতটুকু বলছিস তো, পাই আর স্কয়ার কত হচ্ছে, এইচ, পাই আর স্কয়ার মানে কি হচ্ছে, এরিয়া, আর এইচ মানে কত হচ্ছে, হাইট। তাই তো এরিয়া ইনটু হাইট করলে কি পাই, ভলিউম পাই, এইটুকু তো জানিস তোরা না, পাই আর স্কয়ার এইচ পড়াশোনা করছিস। তাহলে কি হচ্ছে, এরিয়া ইনটু হাইট, হাইট মানেই তো ডিএক্স, তাহলে এটা কি পাইলে, ভলিউম পাই, চেঞ্জ ভলিউম। তাহলে এখন যদি এটা পুরোটাকে চেঞ্জ করতে চাইস তাহলে কি হবে, তাহলে ইন্টিগ্রেশন করবি না, ইন্টিগ্রেশন, ধরে নে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে নিয়ে যেতে চাইস, পি ইনটু কত আসবে, ডিভি। তাহলে ওয়ার্ক ডান কি দিয়ে পড়াশোনা করলি হচ্ছে, পি ইনটু ডিভি। একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, দেখ দেখ আমি কি বলছিলাম, পি, ভি, টি, এস, ইউ দিয়ে পড়াশোনা করবো, আসছে, ওয়ার্ক ডান পড়াশোনা করতেছি কি দিয়ে, পি আর ভি দিয়ে। তোদের এমন করে থার্মোডাইনামিক্স আমি পড়াবো, কেউ ভাবতেও পাবি না এত সহজ করে পড়া যায়। তোরা অনেকেই কোশ্চেন করতেই পারতিস, বলে ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডিএক্স দিয়েই তো হয়ে যাইতো, কিন্তু থার্মোডাইনামিক ভেরিয়েবল এফও না ডিএক্সও না, আমাদের থার্মোডাইনামিক ভেরিয়েবল পি আর ভি, এটা দিয়েই পড়তে পারিস, তাছাড়া তো পড়তেই পারিস না। এদিন বলছিলাম তো থার্মোডাইনামিক ভেরিয়েবল কি জিনিস, যাদের থার্মোডাইনামিক সিস্টেমে অ্যাকুরেটলি মেজারমেন্ট করতে পারবি, ফোর্স অ্যাকুরেটলি মেজারমেন্ট করা যায় না,
ডিসপ্লেসমেন্ট ইকুয়ালিটি মেজারমেন্ট করা যায় না ইন কেস অফ থার্মোডাইনামিক সিস্টেম। তার জন্য আমাদের কি হচ্ছে পি আর ভি তে কনভার্ট করতে লাগলো, থার্মোডাইনামিক্যাল ভেরিয়েবলে কনভার্ট করতে লাগলো। তার জন্য থার্মোডাইনামিক্স পড়ার সময় দিনের শেষে মনে রাখবি সবকিছু হচ্ছে পি ভি টি এস কিউ দিয়ে আনতে লাগবে। ওকে, লেখ। এই অনলাইনে বাচ্চা, তোকে বলতেছি ওইদিকে দেখিস না, এদিকে দেখ কত সিম্পল ভাবে পড়াচ্ছি তোদের, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি নিয়ে যাব। এত প্রত্যেকটা জিনিস ধরে ধরে কে বোঝাবে যে পিভি কেন আসলো? তোদের স্যাররা এইটুকু পড়ায় ছাইড়ে দেবে যে পিভি হয় কিসের জন্য হয়, বস সবকিছু বোঝাচ্ছি কি টুকুর টুকুর করে। এইদিকে দেখিস, এদিকে দেখ ভালো করে বস। ওকে, দেখ এবার দেখ এই এক্সপ্রেশনটা থেকে দেখ, তাহলে কি পাইলাম? ডিডব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিভি। তাহলে ডিভি যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ডিডব্লিউ কি হবে? গ্রেটার দেন জিরো হবে। ওকে, ইফ ডিভি গ্রেটার দেন জিরো অর্থাৎ ডিভি যদি পজিটিভ হয় দেন ডিডব্লিউ গ্রেটার দেন কি হবে? জিরো হবে, পজিটিভ হবে। ওকে, মিন্স মিন্স ওয়ার্ক ডান, ঠিক আছে, বাই দ্য সিস্টেম, বাই দ্য সিস্টেম। দেখ ওয়ার্ক ডান পজিটিভ মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হবে, ঠিক আছে। আর যদি এটা হয় ইফ ডিবি লেস দেন জিরো হয় দেন দেখ ডিবি যদি নেগেটিভ হয়, এখানে দেখ ভালো করে, ডিবি নেগেটিভ হলে ডিডব্লিউ কি হবে? নেগেটিভ হবে। ইট মিন্স ওয়ার্ক ডান বাই দ্য সারাউন্ডিংস, ঠিক আছে। ইট মিন্স ওয়ার্ক ডান বাই দ্য সারাউন্ডিংস। শোন এইখানে এইখানে গিয়ে স্টুডেন্ট গন্ডগোল করে এক্সামে কোশ্চেন করার সময়। কেন? দেখ ডিডব্লিউ যদি পজিটিভ হয়, ডিবি পজিটিভ হয়, ডিডব্লিউ পজিটিভ, মানে ওয়ার্ক ডান প্লাস। ওয়ার্ক ডান প্লাস মানে কি করতেছে? ইট মিন্স ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেমটা নিজে থেকে কাজ করতেছে, তখন ওয়ার্ক ডান কি হচ্ছে? পজিটিভ হবে। তাহলে সিস্টেম নিজে কাজ করলে ওয়ার্ক ডান কি হয়? পজিটিভ। এই কথাটাকে উল্টে পাশে লিখতে যাই, এখানে গিয়েই গন্ডগোল করিস, ঠিক আছে। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মানে কি হচ্ছে? ওয়ার্ক ডান অন দ্য সারাউন্ডিংস হবে না? সারাউন্ডিংস এর উপর কাজ করতেছে, কে কাজ করতেছে? বাই দ্য সিস্টেম কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এই কথাটাকে এমন করে বলতে পারিস ওয়ার ওয়ার্ক ডান অন দা সারাউন্ডিংস বলতে পারিস। আর এটার ক্ষেত্রে দেখ ইফ ডিবি পজিটিভ নেগেটিভ তাহলে ডিডব্লিউ নেগেটিভ, মানে ওয়ার্ক ডান বাই দ্য সারাউন্ডিংস, সিস্টেম তার উপর কাজ করতেছে, কে কাজ করতেছে? সারাউন্ডিংসটা। তাহলে এটাকে কি বলতে পারিস? অর ওয়ার্ক ডান অন দা সিস্টেম, বুঝছিস? এইখানে গিয়ে কনফিউজ হয়ে যাস। ওকে, সাবধানে এটা মাথায় রাখবি, নাহলে প্রবলেমে কিন্তু গিয়ে কি করবি? গন্ডগোল করবি। ওকে, নোট দিয়া শোন, ওয়ার্ক ডান কি করে হচ্ছে? পাথ ডিপেন্ডেন্ট হয়, ডিফারেন্ট পাথে গেলে ওয়ার্ক ডান ডিফারেন্ট হবে, তার জন্য এটা কি হচ্ছে? একটা পাথ ফাংশন হবে, এর জন্য ওকে কনিকার ডেল্টা দিয়ে লিখি, এটা জিনিস মাথায় রাখিস, ঠিক আছে। ওকে, ওয়ার্ক ডান ডিপেন্ড অন পাথ, হেন্স work done is a path function. আইআইটি জ্যামের স্টুডেন্টরা ভাবতেছিস বলে এত কিছু ডিটেলসে কেন পড়াচ্ছে? আইআইটি জ্যামে কি লাগবে? আমি তোদের এতটুকু বললাম, আইআইটি এই যে কয়েকদিন আগেই তোদের দাদা দিদি গুলা দিয়ে আসলো না, এগুলাই তো পড়াইছিলাম, ওদেরও মনের মধ্যে ওগুলাই কোশ্চেন ছিল। বাট তোরা থার্মোডাইনামিক্স এর কোশ্চেন তখনই করতে পাবি
যখন থার্মোডাইনামিক্সের বেসিক ক্লিয়ার থাকবে। কারণটা ওই অন দ্য সিস্টেম, অফ দ্য সিস্টেম, বাই দ্য সিস্টেম, ঠিক আছে, বাই দ্য সারাউন্ডিংস করতে করতে মানুষের মাথা নষ্ট হয়ে যায়, প্লাস মাইনাস গন্ডগোল করে, ভাবে আসে অ্যান্সার ঠিক দিয়েছি, নেগেটিভ মার্কিং করে আসে ভুল। ঠিক আছে, তো আমি একবার আমাকে পড়াইতে দে, আমি এতদিন ধরে আইডিতে স্টুডেন্টকে পাঠাইছি, তোদের আমি বলতেছি, তুই ভাবতে পারতেছিস না যে তোদেরও কত কমন আসবে। ওকে, আলাদাই লেভেলের কমন আসবে, এতটুকু গ্যারান্টি দিলাম। ওকে, তারপরে যখন আমি তোদের অ্যাসাইনমেন্ট করাবো তখন বুঝতে পারবি, ঠিক আছে, থিওরি গুলো একবার পড়ে নে, যখন অ্যাসাইনমেন্ট করাবো তখন বুঝবি যে কত ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা কোশ্চেন বোঝার জন্য এগুলা কনসেপ্ট বোঝা কত ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো এবার শোন, অনেকে আমাকে এখনই কোশ্চেন করবি, স্যার আপনি বললেন যে ওয়ার্ক ডান পাথের উপর ডিপেন্ড করে, তার জন্য এটা একটা পাথ ফাংশন, এটাকে তার জন্য কণিকার ডেল্টা দিয়ে লিখি, কথা হচ্ছে আপনার কথা কেন বিশ্বাস করব? ঠিক আছে, তো প্রুফ না করালে তো বিশ্বাস করবি না, চলো প্রুফ করাই দিই, আমার কি। ঠিক আছে, চলো প্রুফ করাই। তো প্রুফ করার আগে ইম্পর্টেন্ট কয়টা জিনিস আমি তোদের বলে দেই, তাহলে তোদের জীবনটা আর একটু ইজি হয়ে যাবে। তোরা একটা জিনিস দেখ তো ভালো করে, এখানে দেখ, এই এই এক্সপ্রেশনটা একটু দেখ ভালো করে, এটা কি বলছে যে ডিডব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিবি না, ওয়ার্ক ডান ইকুয়াল টু প্রেসার ইন্টু কত হচ্ছে ভলিউম, তার মানে পি আর ভি, প্রেসার ইন্টু ভলিউম, যদি মাল্টিপ্লিকেশন করি কি পাই আমরা? ওয়ার্ক ডান পাই, তাই তো? তাহলে যদি আমরা পিভি ডায়াগ্রাম ড্র করি, ঠিক আছে, পিভি ডায়াগ্রাম ড্র করলাম, তাহলে পিভি ডায়াগ্রামের আন্ডারে যে এরিয়াটা আসবে ওটা কাকে রিপ্রেজেন্ট করবে? এরিয়া, ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করবে। তাহলে যখন এই পিভি ডায়াগ্রাম দেওয়া থাকবে, ওই সিস্টেমটার ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলবে, জাস্ট কি করবি, পিভি ডায়াগ্রামের আন্ডার এরিয়া আন্ডার দা কার্ভ বের করে দিবি। এটার থেকে একটা কোশ্চেন আসেই, বারবার আসে, আমি তোদের শেখাবো। ঠিক আছে, তো এখন খালি এইটুকু মাথায় রাখ যে যে কোনো একটা পিভি ডায়াগ্রাম আছে, পিভি ডায়াগ্রামের এরিয়া আন্ডার দা কার্ভ কিসের সমান হয়েছে? ওয়ার্ক ডানের সমান হয়। ওকে, তো হয়ে গেল, লেখ এরিয়া under the curve of PV diagram is equal to work done। ঠিক আছে, তোদের যদি কারো মাথায় কোশ্চেন আসে বলে স্যার এটা ওয়ার্ক ডানেই হইলো কেন, আমি তোদের বোঝাই। হ্যাঁ, একটা সিম্পল জিনিস আমি বোঝাই দিই। দেখ তোরা এটা করছিস তো ছোটবেলা থেকে, এটা ধরে ওয়াই অ্যাক্সিস এর কার্ভ আছে, এটা ধরে এক্স অ্যাক্সিস এর কার্ভ আছে, কোনো একটা কার্ভ আছে, না? তো এটার কি হচ্ছে ওয়াই ইন্টু এটার যদি স্মল একটু চেঞ্জ নিস, না, এটা এটার ভ্যালু কত নিলি ওয়াই, আর এটার স্মল চেঞ্জ কত নিলি এইটুক জায়গা, এর জায়গা কত নিলি ডিএক্স, না? তাহলে ওয়াই ইন্টু ডিএক্স, এটা যদি হচ্ছে ইন্টিগ্রেশন করিস, এটা দেখ তো দৈর্ঘ্য গেল, না, আর একটা গেল হচ্ছে প্রস্থ গেল, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে কি বলিস? এরিয়া বলিস কি বলিস না? লেন্থ ইন্টু উইথ কে তো এরিয়া বলিস, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটাকে কি বলি? এরিয়া। ঠিক তেমনি যখন একটা পিভি ডায়াগ্রাম নিবি, ঠিক আছে, পিভি ডায়াগ্রাম নিলি, এটা পি আর এটা কত হচ্ছে ভি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে? পি, না, আর এক্স অ্যাক্সিস বরাবর কত আছে? ভি, তাহলে কত হচ্ছে? ডিভি। তাহলে এটাই তো হচ্ছে এরিয়া, না? এই জিনিসটাই তো এটা লিখলাম এরিয়া, আর এটাই মানে তো এটা, না? এবার দেখ পিডিবি মানে কত, পিডিবি মানে কত? ওয়ার্ক ডান, না? তার মানে কি হচ্ছে এরিয়াটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করতেছে, না? বুঝছিস, সিম্পল জিনিস। ওকে, তো এটা জিনিস মাথায় রাখবি। যাই হোক, এবার আমি যেটা বলতেছিলাম সেটা পিভি ডায়াগ্রাম গুলা বিভিন্ন হতে পারে, যেমন এটা পি ভি, ঠিক আছে, এটা ক্ষেত্রে যদি এমন ডায়াগ্রাম থাকে, বোঝার চেষ্টা কর, তাহলে দেখ তো ধীরে ধীরে ভলিউম কি করতেছে, ইনক্রিজ করতেছে না ডিক্রিজ করতেছে? ভলিউম, ভলিউম দেখ, প্রেসার ডিক্রিজ করতেছে কিন্তু ভলিউম ইনক্রিজ করতেছে না। তাহলে ভলিউম যদি ইনক্রিজ করে, একটু আগে দেখলাম, ভলিউম যদি ইনক্রিজ করে তাহলে ওয়ার্ক ডানও কি করবে? ইনক্রিজ করবে। তাহলে এই যে ডায়াগ্রামটা এটা কি রিপ্রেজেন্ট করে? ওয়ার্ক ডান গ্রেটার দেন ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, যদি এটা হয়, পিভি ডায়াগ্রাম আছে, কার্ভ এটাই আছে,
কিন্তু ডিরেকশন এমন দেওয়া আছে তোর পরীক্ষায়, তাহলে কি দেখতো ভলিউম কি করতেছে, ডিক্রিজ করতেছে না? কারণটা ভলিউম মানে এই অ্যাক্সিস, আমি হাত এমন করে তুলতেছি কিন্তু তোদের মাথা কেমন করে চলবে, ভলিউম তো এটা, তাহলে ডিরেকশন এইদিকে যাচ্ছে না, তার মানে কি হচ্ছে ভলিউম কি করতেছে, ডিক্রিজ করতেছে। ভলিউম ডিক্রিজ করতেছে, তার জন্য ওয়ার্ক ডান কি হবে, লেস দেন 0। ভলিউম ডিক্রিজ, ওয়ার্ক ডান কত, লেস দেন 0। বুঝছিস? যদি এমন হয় পিভি ডায়াগ্রাম, এটা পি এটা ভি, তাহলে কি হবে, ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ডিভি কত হবে, 0। ওয়ার্ক ডান কত হবে বল, ওয়ার্ক ডান কত হবে, সো ওয়ার্ক ডান ডিডব্লিউ ইকুয়াল টু ফর্মুলা একটু আগে পাইলি পিডিবি, তাহলে ডিবি 0 হলে তাহলে ওয়ার্ক ডান কত আসবে, হচ্ছে 0 আসে, মাথায় রাখবি। তাহলে যদি তোদের পিভি ডায়াগ্রাম এমন আসে, তাহলে এটার ক্ষেত্রেও কি ভি ইকুয়াল টু কত, কনস্ট্যান্ট, সো ডিডব্লিউ ইকুয়াল টু কত হবে, 0। ওকে, তাহলে ভলিউম যদি ইনক্রিজ করে ওয়ার্ক ডান ইনক্রিজ করবে, ভলিউম যদি ডিক্রিজ করে ওয়ার্ক ডান নেগেটিভ হবে। ঠিক আছে, ওয়ার্ক ডান নেগেটিভ মানে কি, এখানে সবকিছু আমি লিখে রাখছি। আর যদি ভলিউম কনস্ট্যান্ট রাখে তাহলে কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এটা জিনিস মাথায় রাখিস। তো এই সিম্পল সিম্পল ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখলে তোদের থার্মোডাইনামিক্স একদম বললে বললে হয়ে যাবে। ওকে, এতই সহজ জিনিস থার্মোডাইনামিক্স। এবার তোদের মাথায় যে এটা ঘুরঘুর করতেছিল, বলে স্যার আপনি বলছিলেন ওয়ার্ক ডান পাথ ডিপেন্ডেন্ট হয়, প্রুফ করে দেন পাথ ফাংশন। চলো প্রুফ করবো, আমার কি, তোরা যেটা চাবি আমি দিয়ে দেবো। এটা লেখে নে, তারপরে আমি তোদের জীবনকে ইজি করে দিচ্ছি। তোদের শোন, এই যে ওয়ার্ক ডান ক্যালকুলেট করা না পিভি ডায়াগ্রাম দিয়া, দ্যাট ইজ এরিয়া আন্ডার দা পিভি ডায়াগ্রাম কার্ভ ইকুয়াল টু কত হচ্ছে ওয়ার্ক ডান। প্রচুর কোশ্চেন এখান থেকে আসে, প্রচুর মানে প্রচুর কোশ্চেন আসে। আমি তোদের সেগুলো তো কোশ্চেন করাই দিয়ে থাকবো, একটু টাইম দে। তো কোশ্চেন গুলো কেমন করে করতে লাগে ওটার একটা কি পাবি, ঝলক পাবি। ঠিক আছে, ছোট্ট একটু দেখতে পাবি যে কেমন করে করে আর কি প্রবলেম গুলো। আর ওগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম আমরা ডিফারেন্ট ভাবে করবো, টাইম লাগবে একটু। হ্যাঁ, একটু সাজা গোসা আনতে দে। তাহলে কোশ্চেন আসে, প্রুভ দ্যাট ওয়ার্ক ডান is a path function. ওকে, তাহলে প্রুফ করে চলো। তাহলে স্টেটমেন্টটা কি হচ্ছে, ওয়ার্ক ডান is a path function, that is work done depend on path। এটা প্রুফ করি, সিম্পল জিনিস। দেখ এদিকে তাকা, একটা প্রবলেম করার যদি শিখে যাস না, অন্য সব প্রবলেম তোরা করতে পারবি, মনোযোগ দিবি। হ্যাঁ, তাহলে 0 নিলাম, এটা পিভি একটা ডায়াগ্রাম নিলাম। ওকে, ধরলাম এটা আমার কি আছে হচ্ছে একটা স্টেট, 1 নাম্বার স্টেট। এখান থেকে কোনো একটা স্টেট আমি কোথায় আসলাম হচ্ছে 2 নাম্বার একটা স্টেটে, এই পাথ বরাবর আসলাম। ঠিক আছে, এটা পাথ 1 বরাবর আসলাম, এমন করে আসতে পারি। ঠিক আছে, বা তুই কি বললি, বলে স্যার না আমি এমন করে যাবো না এটা। ঠিক আছে, আমি কি করলাম, এই পাথ বরাবর যাব, আসতে পারিস। তোরা যে কোনো বাঁকা বুকা পাথ দিয়েও আসতে পারিস, বাট আমি এমন পাথ নিতেছি যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়, জিওমেট্রিক্যাল ফিগারটা কি থাকে
তুই কি করলি, 1 থেকে প্রথমে 3 গেলি, 3 থেকে কোথায় আসলি, হচ্ছে 2 আসলি, আসতে পারিস, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। বা 1 থেকে 2 ডাইরেক্ট আসতে পারিস। বা তোর ধরে গার্লফ্রেন্ড বলতেছে না তোমার সাথে ঝগড়া লাগছে, আমি তোর দিকে যাবই না, কি করবো, আমি এই দিক দিয়ে যাবো, ঠিক আছে। ও প্রথমে কি করলো, হচ্ছে 1 থেকে কোথায় আসলো, 2 দিয়ে 4, তারপর 4 থেকে কোথায় গেল, হচ্ছে 2 তে গেল। দিনের শেষে তোরা ঝগড়া ঠগড়া করে, ঠিক আছে, বের হয়েছিস 1 থেকে, টিউশন থেকে বের হয়েছিস, গিয়ে কলেজেই যাবি, এবার ঝগড়া লাগলে আলাদা আলাদা পাতে যাবি, ঠিক আছে। ওকে, এবার দেখি কার কষ্ট বেশি হয় কার কষ্ট কম হয়, কি হয় আমরা একবার বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তো এটার পজিশন নাম দিলাম P1, এটার পজিশন নাম দিলাম P2, এটার নাম দিলাম V1, নাম V2, যে কোনো নাম থাকতে পারে, আমরা এমন কিছু নাম দিলাম। ওকে, তাহলে একটা একটা করে আমরা কাজ করি, ঠিক আছে। চলো তাহলে ফার্স্ট কাজ কি করি, ওয়ার্ক ডান, ঠিক আছে, অ্যালং পাথ। সাপোজ কথা কথা ঝগড়া লাগলো তোদের, ঠিক আছে, তো ঝগড়া লাগে তোর গার্লফ্রেন্ড এদিক দিয়ে চলে গেল, তাহলে প্রথমে গেল 1, তারপরে গেল 3, তারপরে গেল হচ্ছে 2, এই পাথ ফলো করলো, যাবে তো কলেজেই, হ্যাঁ না। ওকে, তাহলে এটা পাথ ফলো করলো, তাহলে কি হবে দেখ, তাহলে কি হবে, W132, প্রথমে W1 থেকে 3 যাবে, প্লাস W কোথায় যাবে, হচ্ছে 3 থেকে 2 তে যাবে, ঠিক আছে। এবার দেখ ফর 1 থেকে 3, এই পাথ বরাবর দেখ, পাথ 1 থেকে 3, এইখানে বলতো এই বরাবর যাচ্ছিস না, কি কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট, তাহলে P1 ইকুয়াল টু কি এসেছে, কনস্ট্যান্ট, ঠিক আছে, প্রেসার কনস্ট্যান্ট। তাহলে ওয়ার্ক ডান কত হবে, W13 কত হবে বল, আমরা কি জানি P ডিবি, তাই তো, তাহলে P এর জায়গায় কত কি কনস্ট্যান্ট আছে, P1, ডিবি মানে চেঞ্জ ইন ভলিউম, ভলিউম কত চেঞ্জ হচ্ছে, এটা কত V2, আর এটা কত V1, তাহলে বড়টা মাইনাস ছোট লাগবে, V2 মাইনাস কত হচ্ছে V1, ঠিক আছে। এন্ড ফর, তারপর কোথায় যাবে 3 থেকে 2 পাত, এখানে কি কনস্ট্যান্ট দেখতো, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট না, তাহলে ভি ইকুয়াল টু V2 ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট। আরে ভাই একটু আগে পিভি ডায়াগ্রাম লেখার সময় শেখাইলাম, যখন ভলিউম কনস্ট্যান্ট এমন যদি সোজা দাগ হয়, ওয়ার্ক ডান কত 0, ঠিক আছে না, একবারও লিখতে পারিস, আমি লিখে দিতেছি, ডিবি ইকুয়াল টু কত হচ্ছে 0, তাহলে ওয়ার্ক ডান কত গেল হচ্ছে 0, সো W32 ইকুয়াল টু P ইন্টু ডিবি ইকুয়াল টু কত 0, তাহলে পুট ইন ইকুয়েশন 1, কি পাইলাম বলতো, W132 ইকুয়াল টু কত গেল হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে P1 V2 মাইনাস V1 প্লাস কত 0, তাহলে W132 ইকুয়াল টু কত হচ্ছে P1 V2 মাইনাস V1, ঠিক আছে, এটা ইকুয়েশন, বুঝছিস। তাহলে যদি এই পাথ বরাবর যায় কেউ, তার কত কষ্ট করতে লাগবে, এটা কষ্ট করতে লাগবে, ঠিক আছে, ডান। এবার সিমিলারলি এই পাতের জন্য করতে পারবি, সিমিলারলি এই পাতের জন্য করতে পারবি। এবার প্রত্যেকটা পাতের জন্য আমরা কি করব, আলাদা আলাদা করে সেম ভাবে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে প্রত্যেকটার ক্ষেত্রে ওয়ার্ক ডান দেখবো, যদি সেম আসে তাহলে পাথ ইন্ডিপেন্ডেন্ট, যদি আলাদা আসে তাহলে কি হবে, পাথ ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো আমরা করি, চল আর একটা পাথ দে, ধরে তুই এইদিকে গেলি, হ্যাঁ, তুই ঝগড়া করে এই দিক দিয়ে চলে গেলি, তাহলে কি হচ্ছে ফর, তাহলে এটা হচ্ছে গার্লফ্রেন্ড এই দিক দিয়ে ঝগড়া করে গেল, এটা হচ্ছে বয়ফ্রেন্ডের দিক দিয়ে ঝগড়া করে গেল, ঠিক আছে। তো ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান অ্যালং পাথ, অ্যালং পাথ 1 4 2, মাঝখান দিয়ে কে যাবে বল, 1 4 2, তাহলে কত হচ্ছে W14 প্লাস কত W42, হ্যাঁ, তাহলে ফর পাথ 1 2 1 2 4, কি হবে বলতো, 1 2 4 এর মধ্যে কি হচ্ছে, ভি ইকুয়াল টু V1 ইকুয়াল টু কনস্ট্যান্ট না, না, তাহলে হচ্ছে ডিবি ইকুয়াল টু কত 0, সো ওয়ার্ক ডান W14 ইকুয়াল টু কত হবে 0, ঠিক আছে। ফর পাথ 4 টু 2, 4 টু 2 এর মধ্যে কি কনস্ট্যান্ট আছে, P ইকুয়াল টু
P2 ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট না, এটার ক্ষেত্রে যেমন P ইকুয়াল টু কত হচ্ছে P1 ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল, এটার ক্ষেত্রে P2 কনস্ট্যান্ট। সো ওয়ার্ক ডান কত হবে W42 ইকুয়াল টু কত হচ্ছে P ইনটু ডিবি। P এর ভ্যালু কত P2 ডিবি, ডিবি কত চেঞ্জ হচ্ছে দেখ তো, এখান থেকে এখানে চেঞ্জ হচ্ছে না, তাহলে কত হচ্ছে V2 মাইনাস V1। ঠিক আছে, তাহলে পুট ইন ইকুয়েশন 3 তে পুট করলে কি পাচ্ছিস W142 ইকুয়াল টু কত আসলো, একটা 0 প্লাস কত হচ্ছে P2 V2 মাইনাস V1। সুতরাং W142 ইকুয়াল টু কত আসলো P2 V2 মাইনাস V1। একটা জিনিস দেখতো, P1 আর P2 এর ভ্যালু ডিফারেন্ট বুঝতে পারছিস, তাহলে ইকুয়েশন 2 আর ইকুয়েশন 4 ডিফারেন্ট বুঝতে পারছিস, তো দুইটা পাতে গেলে ওয়ার্ক ডান তো ডিফারেন্ট আসলোই, অলরেডি আমাদের কি হয়ে গেছে প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, ডিফারেন্ট পাতে গেলে ওয়ার্ক ডান কি আসবে ডিফারেন্ট আসলো। চল আরেকটা পাত দিয়ে যাই, কোন পাত দিয়ে যাবো মিডিলে, কে গেছে যার জন্য ঝগড়া লাগছে। ঠিক আছে, তিনজন লোক, যার জন্য ঝগড়া লাগছে ও সোজাসুজি যাবে, আর যাদের ঝগড়া লাগছে গার্লফ্রেন্ড এইদিকে বয়ফ্রেন্ড এইদিকে, তো এই যে ঝগড়াদার লোক ও সোজাসুজি মারিয়ে দিছে, তাহলে ওর জন্য ওয়ার্ক ডান। দেখ যার জন্য ঝগড়া লাগছে একটা জিনিস বোস, এ একটু কমপ্লিকেটেড লোক না, তার জন্য এর ওয়ার্ক ডানটাও বের করা একটু তো কমপ্লিকেটেড হবেই না। ঠিক আছে, কমপ্লিকেটেড লোকের জন্য ঝগড়া লাগছে। তো শোন এবার কি হচ্ছে, তাহলে ওয়ার্ক ডান ঠিক আছে অ্যালং পাথ 1 থেকে 2 ডাইরেক্ট। ঠিক আছে, ওকে, তো এটার জন্য জিনিসটা বস, তো এটার জন্য আমি নতুন করে ছবিটা আর্ট করি। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটাই তোদের পরীক্ষায় যত ইম্পর্টেন্ট ধরে। তাহলে কত হচ্ছে 1 থেকে কোথায় যাবে 2 তে যাবে, এইটুকুই তো আছে না, আর তো কিছুই নেই, এটার জন্য 1 থেকে 2 তে যাবে। এবার কথা হচ্ছে এরিয়া আন্ডার দা কার্ভ কেমন করে বের করবে, না এরিয়া আন্ডার দা কার্ভ কেমন করে বের করবে, সিম্পল জিনিস, এরিয়া আন্ডার দা কার্ভ বের করার জন্য কি করবি, এটার নিচের পুরো এরিয়াটা বের করবি না, এটা তো পুরোটা বের করতে লাগবে না। এবার পুরোটা বের করলে সব থেকে ভালো হয় তোরা একটু জিওমেট্রিক্যাল ফিগারটাকে দেখ, আর একটা মার্কার কই দেখলাম আমি, দাঁড়া তোদের দেখ জিওমেট্রিক্যাল ফিগারটা দেখ, এটা তুলতে এরিয়া আন্ডার দা কার্ভ, অর্থাৎ পুরো এরিয়াটা ক্যালকুলেট করতে লাগবে। পুরো এরিয়া ক্যালকুলেট করার জন্য সিম্পল জিনিস, এটা কি কর এখানে একটা ডট ডট লাইন দিয়ে দে, দেখ তো একটা জিওমেট্রিটা সুবিধা রাখতেছে না, উপরেরটা কি তৈরি হয়েছে ট্রায়াঙ্গেল, নিচেরটা কি হচ্ছে রেক্টাঙ্গেল। ঠিক আছে না, বাস এবার তোরা জানিস এটার নাম কত হচ্ছে P1, এটার নাম P2, এটা 0, এটা V1, এটা কত হচ্ছে V2। ঠিক আছে, তাহলে কিছু নাম দিয়ে দেই। ঠিক আছে, সাপোজ A B C, ঠিক আছে D E, ওকে, তাহলে দেখ ওয়ার্ক ডান অ্যালং পাথ 1 2 ইকুয়াল টু কত হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC প্লাস এরিয়া অফ রেক্টাঙ্গেল বা প্যারালোগ্রাম যেটা বলিস বল, রেক্টাঙ্গেল কত হয়েছে বি সি ই ডি, বুঝছিস নাও। তাহলে সিম্পল জিনিস, এইটুক জায়গা আলোচনা কর, ট্রায়াঙ্গেলের এরিয়াটা নিয়ে আলোচনা কর। ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয় রে বলতো, হ্যাঁ তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ইকুয়াল টু কত হবে, একবার লিখে দিই, হ্যাঁ এত না লিখি। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হাফ ইন্টু ভূমি, ভূমি কত এটা, ঠিক আছে তাহলে BC ইন্টু উচ্চতা কত AB প্লাস, আমি প্রথমবার ভাঙে ভাঙে করাচ্ছি, পরে তো স্মার্টলি একবারে করে যাব। এটা কি হচ্ছে রেক্টাঙ্গেল, তাহলে কি হচ্ছে ব্রেথ ইন্টু উইথ, ঠিক আছে তাহলে কত হচ্ছে BD ইন্টু কত হচ্ছে BC।
বা হচ্ছে ডি, যেগুলোই নাম দিস দি, ঠিক আছে, কিছু ফারাক পড়ে না। তাহলে হাফ ইন্টু বিসি মানে কত, বিসি এটা, তাহলে ভি টু মাইনাস কত হচ্ছে ভি ওয়ান, ইন্টু এ বি মানে কত এটা, তার মানে কত হচ্ছে পি ওয়ান মাইনাস পি টু, প্লাস বিডি, বিডি মানে এটা, তাহলে কত হচ্ছে পি টু মাইনাস জিরো, না এইটুক, এটা এরিয়া না, বুঝছিস তো, এটা তাহলে এটা পি টু মাইনাস জিরো ইন্টু ডি, ডি এটা ভি ওয়ান মাইনাস ভি টু মাইনাস ভি ওয়ান, ঠিক আছে। তো আমরা কি করি, একটু সিম্পলিফাই করে দিই, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান কমন নেই, কি পড়ে থাকবে হাফ পি ওয়ান মাইনাস হাফ পি টু, আর এইদিকে কত হচ্ছে প্লাস পি টু, ঠিক আছে। একটু সাজায় লিখি, তাহলে কত আসবে ভি টু মাইনাস ভি ওয়ান, এটাতে কত আসবে হাফ পি ওয়ান প্লাস হাফ পি টু, ঠিক আছে। আর একটু যদি কিউটটা সাজায় লিখতে চাইস তাহলে কত হবে হাফ ইন্টু পি টু প্লাস পি ওয়ান, আর কত হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, ঠিক আছে। এটা একটু সাজায় লিখ। এবার তোরা স্পষ্ট দেখতে পাচ্ছিস, দেখ প্রত্যেকটা ইকুয়েশন দেখ, এটার ইকুয়েশন নাম্বার আমি কত দিলাম হচ্ছে 5, তোরা ইকুয়েশন 2, ইকুয়েশন 4, ইকুয়েশন 5 দেখ, তিনটে ডিফারেন্ট পাথের জন্য তিনটের ওয়ার্ক ডান হচ্ছে ডিফারেন্ট আছে। সবগুলোর ক্ষেত্রে ভি টু মাইনাস ভি ওয়ান টার্ম আছে, কিন্তু সামনের টার্ম গুলো কি আছে আলাদা, একটার ক্ষেত্রে হচ্ছে পি ওয়ান, একটার ক্ষেত্রে পি টু, আর একটার ক্ষেত্রে পি ওয়ান প্লাস পি টু বাই হচ্ছে টু। তো অবভিয়াসলি প্রত্যেকটা পাতে ওয়ার্ক ডান কি হচ্ছে ডিফারেন্ট আসতেছে, তার মানে ওয়ার্ক ডান একটা পাথ ফাংশন, এর জন্যই কনিকার ডেল্টা দিয়ে লিখছিলাম। প্রুফ হয়েছে, আত্মা শান্তি, ওকে, মনের শান্তি ইম্পর্টেন্ট, হ্যাঁ। লাগ তো একটা জিনিস মাথায় রাখবি, যার জন্য ঝগড়া লাগে, যাকে নিয়ে ঝগড়া লাগে, সে অলওয়েজ কমপ্লিকেটেড হয়, ঠিক আছে। ওর জন্য ওয়ার্কটা আমি ওটা লাস্টে বের করছি, ওটা একটু কমপ্লিকেটেড হবে, ওকে। তো এরিয়া আন্ডার দা কার্ভ বের করবে। তো আমরা এমন বিভিন্ন ধরনের, এটা তো একটা ইজিয়েস্ট আমি কি নিলাম হচ্ছে পিভি ডায়াগ্রাম নিলাম, পরবর্তীতে পিভি ডায়াগ্রাম আমরা অনেক সময় ইলিপসের জন্য নেব, সার্কেলের জন্য নেব, বহু ধরনের কিছু নেব আমরা, তারপরে ওগুলো কি করবো হচ্ছে ওয়ার্ক ডান ক্যালকুলেট করা শিখবো, যখন প্রবলেম সলভ করবো এগুলা প্রচুর কোশ্চেন পাবি, ঠিক আছে। লিখে নে অনলাইন লেখা হলে বলবি।
তাহলে আমরা কি লিখতে পারি যে from equation 2, 4 and 5 we can say that W132, W142, W12 all are not equal. ঠিক আছে, it means work done depend on path. Therefore, work done is a path function. Hence, খুশি লাগে যে hence proved. Okay. Okay. তো এরপরে আমি এইখানে একটা কথা বলি, একটু শুনে নে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলি, অনেক সময় কাজে লাগে। শোন, যদি কোনো একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড থাকে, ওইখানে যদি ওয়ার্ক ডান করিস, তাহলে ওয়ার্ক ডানটা তখন কিন্তু, অর্থাৎ আমি যদি ডাইরেক্টলি বলি, ফর এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড বা কনজারভেটিভ ক্ষেত্রে যদি ওয়ার্ক ডান কনজারভেশন হয়, ঠিক আছে, ওই ক্ষেত্রে কিন্তু কি হবে না, ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে। পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ ওই ক্ষেত্রে ওই ফোর্স ফিল্ডটার জন্য ওয়ার্ক ডানটা স্টেট ফাংশনের মতো বিহেভ করবে। ঠিক আছে, এটা জিনিস মাথায় রাখিস। ওকে, if work done is conservative, if work done is conservative, ঠিক আছে, then if work done is conservative, then it does not depend on path, hence it work as a state function. Okay? তো এবার একটা কথা বলি যে আজকের লেকচারটা এই অবধি থাকবে, ছোট্ট লেকচার হচ্ছে, কিউটসা লেকচার হচ্ছে। এর পরের দিন আমি একটা লেকচার স্টার্ট করব, ওই জন্য আর নতুন করে স্টার্ট করতেছি না। সেটা হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক্স আছে, প্রসেস আছে, যে প্রসেসগুলো শেখা খুব আমাদের ইম্পর্টেন্ট, যেমন আইসোকোরিক, আইসোবেরিক, আইসোথার্মাল, ঠিক আছে, এডিয়াবেটিক। তো প্রত্যেকটা সাইক্লিক, প্রত্যেকটা প্রসেস সম্বন্ধে আমরা শিখবো। এবং এই প্রসেসগুলোর প্রত্যেকটার আমরা কি করছি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কেমন হয়, পিভি ডায়াগ্রাম কেমন হয়, ওয়ার্ক ডান কেমন হয়, ঠিক আছে, এদের ইকুয়েশন কেমন হয়, প্রত্যেকটা জিনিস আমরা পড়বো। যে লেকচারটার উপর বেস করে তোদের আগামী পুরো থার্মোডাইনামিক্স ডিপেন্ড করবে। ওকে, তো ওই লেকচারটা যাতে তোরা একদম সুষ্ঠুভাবে ভালোভাবে করতে পারিস, তার জন্য আমি ওই লেকচারটা আর এখন আজকে স্টার্ট করতেছি না। আমি কি করব, নেক্সট দিন একদম প্রপারলি ওই লেকচারটা আমরা করব। ওই লেকচারটার উপরে বেস করে পরবর্তীতে থার্মোডাইনামিক্স সবকিছু হবে। ঠিক আছে, তার জন্য এত ইম্পর্টেন্ট লেকচার হবে। সো আমরা কি করব, নেক্সট দিন প্রপারলি ওই লেকচারটা করব। ঠিক আছে, তো আজকে এতটুকুই হলো, ছোট্ট একটা লেকচার। আর পিভি ডায়াগ্রাম রিলেটেড আমি তোদের পরবর্তীতে অনেক প্রবলেম সলভ করাবো। ওকে, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, কিউটস একটা স্মাইল দেশ। ওকে, আর এমন করে তোদের যে কোনো সেমিস্টার আইটিজাম প্রত্যেকটার জন্য তোদের কি হবে হচ্ছে পড়াশোনা করতেই দেবো, কনসেপচুয়ালি প্রচুর পরিমাণ প্রবলেম সলভ করে এক্সাম রেজাল্ট ভালো হওয়া চাই। ওকে, চল টাটা, বাই বাই।